শুভেচ্ছা সবাইকে। শুরু হচ্ছে কবিতা রিভিউ পর্ব 4। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন যিনি নিয়মিত আমাদের পাশে থাকেন, গবেষক হাসান রাউফুন ভাই। আমরা একটু বিরতি গেল, যেহেতু 14 দিনে লকডাউন শেষ হলো। লকডাউন শেষ হওয়ার পর আজকে আমরা ঈদের আগে শেষ রিভিউ, আবার ঈদের পর হবে। তো আমরা আজকে প্রায় 14-15 জনের কবিতা যেগুলো জমা হয়েছে কমেন্ট বক্সে, সেইগুলোই করব। এর বাইরে আর কোনো অনুরোধের ঢেকে গিলব না, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেলে তখন কবিতা দিলে আমাদের রিভিউ করাটা কষ্টকর হয়ে যায়। তো আমরা এখনই শুরু করছি। শুরুতেই একটু কথা বলছেন আমাদের রাউফুন ভাই। শুভ সন্ধ্যা। আজকে যারা আমাদের সাথে কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। বরাবরের মতো এবারও আমরা 10-15 জনের কবিতা যারা প্রথম থেকে যারা দিয়েছেন সেভাবে সিরিয়ালি আমরা 10-15 জনের কবিতা আলোচনা করার চেষ্টা করব। আর কবিতা আমার আলোচনায় শেষ না, কবিতা চরিত্রই হলো আড়াল রাখা, কবিতার চরিত্রই হলো না বলা কথা বলা। তো সেহেতু আমি যতটুকু ধরতে পারি ঠিক ততটুকু নিয়েই আমি আলোচনা করি, সেটা কবিতার ভাবনা বিষয়। আর যেটা স্পষ্ট দেখতে পাই ছন্দ, পর্ব, মাত্রা, সেখানে কোনো ঘাটতি থাকলে সেটা অবশ্যই আমি বলবো। শব্দগত উপস্থাপন অথবা উপযুক্ত না কোন শব্দ আপনার কবিতার ক্ষেত্রে বা আপনার কবিতা শব্দ ওখানে বসে যে অর্থ আপনি দিতে চাচ্ছেন সেই অর্থ খাটছে কিনা অথবা সেই অর্থ জোড়া লাগছে কিনা, ভাব প্রকাশ করছে কিনা, সেদিক দিয়েও কিছুটা বলবো। আর আসলে এটা মন খারাপের কিছু না, আমরা দৃঢ়ভাবে অথবা কঠিন কিছু নিয়ে বসি নাই, আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, একটু নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো কাজ করছি। এটা সেহেতু ভালোবাসবেন। আমি যে বলছি সেটা খুব আপনার জন্য ওইটাই সঠিক তর্জমা সেটা মনে করবেন না। আর মনে করলে আমাকে আপনারা দূরে ঠেলে দেবেন, বা আমি আপনাদের থেকে দূরে যেতে চাই না, কারণ বন্ধু খুব প্রয়োজন, জীবনের জন্য বন্ধু খুব প্রয়োজন। আমি মরার পরেও আমার বন্ধু খুব প্রয়োজন, যেহেতু আমি লেখক। আমি কোনো জমিদার না, অথবা কোনো রাজনীতিবিদ না, অথবা কোনো বিশিষ্ট কোনো ব্যক্তি না, অর্থ সম্পদশালী কোনো ব্যক্তি না যে আপনারা আমাকে ভুলে যাবেন। আমি চাই না আপনারা আমাকে ভোলেন, আমাকে ঘৃণায় রাখেন। আমি চাই ভালোবাসা। তো সেহেতু আমি যতটুকু পারি ততটুকু নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। একটু পরেই মইনকে দিয়ে দিচ্ছি আমি। ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আপনারা অনেকেই লাইনে এসেছেন, আবার অনেকেই আসবেন। আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিচ্ছি। আমরা কবিতা আলোচনায় চলে যাই। প্রথমেই যার কবিতাটি জমা হয়েছে, আচ্ছা নিয়মটা আরেকবার বলে দেই। আমরা মানে গ্রুপে একটি পোস্ট দেই, বিকেলে পোস্ট দিয়েছি যে পোস্টের কবিতা রিভিউ, পোস্টের কমেন্ট বক্সে যারা কবিতা জমা দিয়েছেন মূলত সেখান থেকে কবিতাগুলো নিয়েই রিভিউটা চলবে। আর গ্রুপে, পেজে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কেউ দিলে সেই কবিতাগুলো আর আমরা রিভিউতে আনতে পারবো না, কারণ কবিতাগুলো আমাদের হাতের সামনে থাকতে হয়। তো আমরা এখন কবিতা পাঠে চলে যাচ্ছি। প্রথমেই যে কবিতাটি জমা হয়েছে, ওনার নাম দীপান্বিতা চৌধুরী। লেখার শিরোনাম কিন্তু দেখা যাচ্ছে না। শিরোনাম, এটা যদি শিরোনাম হয় তো লেখক নামের ক্ষেত্রে শুধু লেখা আছে দীপান্বিতা। এখানে নিশ্চিত নামটা লেখা উচিত ছিল দীপান্বিতা চৌধুরী, কারণ আইডির নাম অন্যরকম হতে পারে। লেখক নামটাকে পুরোপুরি লেখা উচিত, এটা আমার মনে হয়। তো যাক, আমি শিরোনাম ধরে নিলাম। আমি এখন সব কিছুই পারি, আমি নারী, আমি বাঘিনী, আবার আমি কেবল ভৈরবের রাগিনী। আমি পারি সব তছনছ করতে, আবার আমি পারি সব নতুন করে করতে। এরকমভাবে কবিতাটি লিখে গেছেন দীপান্বিতা চৌধুরী। আলোচনা করছেন আমাদের হাসান রাউফুন ভাই। প্রথম কবি হিসেবে দীপান্বিতাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কবিতা উপস্থাপন করার জন্যে। কবিতা আমি পড়লাম, পড়ার পরে আমার উপলব্ধি হলো কবিতা
সহজ ভাব উপস্থাপন। মুখের কথাই কবিতা হয়, তবে কিছু শব্দ এপাশ ওপাশ করতে হয় কবিতা হওয়ার জন্যে। আমি প্রথম থেকেই আপনাকে বলি, আমি এখন সব কিছুই পারি। যেহেতু এটা শিরোনাম, দাড়িটা বাদ দেবেন, কারণ দাড়িটা শিরোনামে থাকে না। বেসিক্যালি থাকে দুই একটা ওই প্রশ্নবোধক চিহ্ন আমাদের মধ্যযুগের কবিদেরও আছে শিরোনামে। তো তারপরে যেটা, আমরা আসলে শিরোনামে কোনো জ্যোতি চিহ্ন ব্যবহার করার চেষ্টা করব না। আপনার কবিতাটা নারী চরিত্র, নারী রূপটা প্রকাশ করা, নারীর বিভিন্ন অবস্থান থাকে, সেই অবস্থান থেকে আপনার কবিতার রূপ। আপনি নারী, যদি আপনি নারী নাও হতেন, যদি এটা কোনো পুরুষও লিখত, তাহলেও এটা হতে পারত নারী। নারীর বিভিন্ন অবস্থা আছে, সেটাই প্রকাশ। তবে প্রথম সহজ কথা, আমি নারী, আমি রাগিনী, আমি অভিনেত্রী, সহজভাবে বলে গেছেন, কিন্তু এখানে কবিতার লাইন আছে যেটা আমি পরে আমি বলি আপনাকে। সেটা আমার অশ্রুগুলো মুক্ত হয়ে প্রেমের প্রাসাদ গড়ে, রাজটিকা পরিয়ে মহাকালকে পড়ায় বরণমালা। তো এখানে কবিতা আসলেই শামসুর রহমান বলেছেন যে পুরা 20 লাইন 40 লাইন যাই থাক, কবিতা নাও থাকতে পারে, তার মধ্যে দুই একটা লাইনও কবিতা থাকতে পারে। তো আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনার কবিতার জন্য। তবে কবিতায় বহু কমা ব্যবহার করেছেন, কবিতার এক একটা পর্ব যেহেতু দিয়েছেন, অথবা কয়েকটা পর্ব মিলে একটা লাইন করেছেন, তো কবিতার এত লাগে না, দাড়ি কমা এত লাগে না, সেহেতু কমাগুলো ফেলে দিতে পারেন। আর অনেকগুলো বানান প্রমিত নাই, বানানগুলো একটু প্রমিত করবেন আশা করি। পরের কবি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি পরের কবি সুনীল বরণ হালদার। লেখা শিরোনাম হাঁসের ছানা। খোকার 6টা হাঁসের ছানা কিচিরমিচির ডাকে, কাকগুলো সুযোগ খুঁজে নিয়ে যায় কোন ফাঁকে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে ছানাগুলো দেখতে আসে, খাঁচার মধ্যে থাকার চেয়ে তারা সাঁতার কাটতে ভালোবাসে। ছন্দপতন হয়ে যায় মাঝে সাঝে। সুনীল বরণ হালদার, আপনি নিয়মিত লিখছেন, আমরা গ্রুপে দেখতে পাচ্ছি। তবে দয়া করে একটু ছন্দের দিকে সময় দিতে হবে, মন খারাপ করবেন না, কারণ আমরা চাই আপনি নির্ভুল ছন্দে লেখাগুলো লেখেন, এবং ছন্দের ব্যাপারে কোনো প্রয়োজন মনে করলে আমি কিংবা রাহুল ভাই দুজনের সাথে শেয়ার করতে পারেন যে কোনো সময়। তো আপনার ছড়াটা নিয়ে এখন কথা বলবেন হাসান রাহুল ভাই। ধন্যবাদ হালদার ভাই, আপনি হাল ধরে আছেন কবিতার। আমরা দেখছি আপনাকে, আপনার কবিতা পড়ছি, বা প্রতিবারই আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। তবে মইন যেটা বললো যে আপনার ছন্দে দিকে একটু নজর দেওয়া দরকার, কারণ একটা ছড়ার পর্ব হলো গর্ব। সেই গর্বটা রক্ষা করার জন্য আপনাকে যদি মিল দেন, গদ্য ছড়া লিখতে পারেন, কিন্তু যদি মিল ছড়া লেখেন বা ছন্দের ছড়া লেখেন, তাহলে আপনাকে মাত্রাটা ঠিক করতেই হবে। প্রথম লাইনটা যদিও আপনার এখানে খোকার 6টা হাঁসের ছানা, এটা গদ্যের ছড়ার বাকভঙ্গি না। ছড়ার বাকভঙ্গি কিন্তু একটু অন্যরকম। আপনি সুকুমার পড়েন, আপনি অন্নদা শঙ্কর রায় পড়েন, দেখতে পারবেন যে আসলে ছড়ার বাকভঙ্গি, শব্দগুলো চয়নটা করে কীভাবে করে, গাঁথনিটা কীরকম দেয়, কিভাবে শব্দের উপর পরের শব্দটা বসায়। তারপর আপনি লিখেছেন প্রথম লাইনে খোকার 6টা হাঁসের ছানা কিচিরমিচির ডাকে। হাঁসের ছানাকে কিচিরমিচির ডাকে, একটু ডাকগুলো খেয়াল করবেন। আমরা ছোটোবেলায় পড়েছি, 1-2-তে পড়েছি আমরা যে কে কীভাবে ডাকে। তো এখানে আপনি কিচিরমিচির কি হাঁসের ছানা ডাকে, একটু দেখবেন খেয়াল করে। আচ্ছা, এইবার আসি, কাকগুলো সুযোগ খোঁজে। এখন কাকগুলো দিলে এখানে একটা মাত্রা কমে যায়। কাকগুলো এই পর্বে নেই, সুযোগ খুঁজে ঠিক আছে, পর্বে ঠিক আছে, নিয়ে যায় কোন ঠিক আছে পর্ব, কিন্তু এখানে কাকগুলো, এখানে কাকের কাছে একটু আপনি খেয়াল করে এখানে একটা মাত্রা আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে আপনি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ঠিকই আছে, খাঁচার মধ্যে এগুলো ঠিকই আছে, বিকেলবেলা ঠিকই আছে, শামুক এরকম ঠিকই আছে, কিন্তু কোনো জায়গায় আপনি কি করেছেন যে মাত্রাটা ঠিক রাখতে পারেন নাই। তো সমার্থক শব্দ, যদি সমার্থক শব্দ খোঁজেন, কাকের সমার্থক শব্দ খোঁজেন, দেখবেন যে আপনি ওখানে গুলো বাদ দেন বা অন্য একটা শব্দ নিয়ে আসেন, দেখেন যে আপনার মাত্রাগুলো ঠিক ওরকম হয়ে যাবে। ছানাগুলো খুশি বাড়ে, এই যে বন্ধ খাঁচা খুলে দিলে জলে নেমে খেলা করে, এখন জলে নেমে আগেরগুলো যখন আপনি মিল দিয়েছেন, আপনি কত 4-এ দিয়েছেন। আপনাকে একটা কথা বলি, সেটা হলো
যে আপনি কিসে মানে এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এটা হলো 4-4-এ হয়, আর তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন কিন্তু 4-4-এ হয় না, 4-2, তার মানে এখানে 2টা কম থাকে মাত্রার হিসেবে। তো যদি আপনি 4-4 দিতে পারেন, আপনি প্রথম সব মানে একটা স্তবকে 4টা লাইনে 4-4-4 দিতে পারবেন, কিন্তু সেটা গতি একরকম। আর কোনো পর্বে আপনি দিয়েছেন 4-4-4-2, আবার কোনো পর্বে 4-4-4-4, তাহলে দেখবেন যে আপনার খেলতে গিয়ে বা কানেও বাঁধে আপনি শুয়ে পড়বেন, তার মানে আপনার গতিটা ঠিক থাকবে না। আশা করি আপনি এই দিকটা খেয়াল করবেন। ধন্যবাদ সুনীল বরণ হালদার। আমরা তারপরে যাচ্ছি নুরুন নেওয়াজের আইডি থেকে লেখা হয়েছে সুইটি বিদ্যে করিম। আসলে নুরুন নেওয়াজের নিজের লেখাটাই আমি আশা করি, এক আইডি দিয়ে আরেকজনের লেখাটা আসলে আমরা আশা করি না। তো এই মুহূর্তে লেখা শিরোনাম মেঘলা দিনে। আকাশটা আজ মেঘলা ভীষণ, উদাসী মন একা, এমন দিনে কেমন করে দেয়নি প্রিয় দেখা। বৃষ্টি ঝড়ে মনের কোণে, উঠোন জুড়ে জল, অশ্রুপাতে বৃষ্টি ছোঁয়া, চুক বড় ছলছল। চমৎকার একটি ছড়া আলোচনা করছেন রাহুল ভাই। ধন্যবাদ বিনতে করিম। আপনার কবিতা আসলে এটা কিশোর কবিতা, যেহেতু মেঘলা দিনে ব্যবহার করছেন, আকাশ ব্যবহার করছেন, এখানে অনেকগুলো শব্দ পাচ্ছি, ছড়ার শব্দ না, বাকভঙ্গি কিন্তু ছড়ার না। তো আপনার কিশোর কবিতা ভালো লিখতে পারবেন, আর কিশোর কবিতা লেখেন, কিন্তু আপনার ছন্দের সমস্যা রয়েছে, এবং আমি মাত্রাবৃত্ত পাচ্ছি না। যেমন এখানে একটা স্তবক বলি আপনাকে, অভিমানে আজ আকাশ কাঁদে, আকাশ কাঁদে 5 হয়ে যায়, অভিমানে আজ, তাহলে এখানে 6 হয়, 6-5, তাই 6-5 কিন্তু আবার অন্য জায়গায় থাকছে না, অন্য জায়গায় আবার আমরা 4 পাচ্ছি। তো সেহেতু আপনি এখানে এই আঁচটা ফেলে দিলে হয়, অভিমানে আকাশ কাঁদে, আঁচটা একটু বেশি হয়ে গেছে। আর আঁচটা যদি অতিপর্ব প্রথমে বা শেষে রাখতে চান, তাহলে শেষে কিন্তু ওইটা কিন্তু অসুবিধা হয় না, কিন্তু মাঝখানে রাখলে যদি এটা পর্বটা ভেঙে দিতেন, অভিমানে আজ আকাশ কাঁদে, যদি আকাশটা কাঁদে নিচে নিয়ে আসতেন, তাহলে ওটা আমি মনে করতাম যে ডান পাশের একটা অতিটা থেকে যাচ্ছে, মাত্রাটা থেকে যাচ্ছে। তো সেহেতু ওটাও আমি ভাবছি না, কারণ ওটা মাঝখানে ব্যবহার করেছেন। এখানে আপনি ওইরকম কয়েকটা জায়গায় আপনার মানে ছন্দটার সমস্যা রয়েছে। আশা করি আপনি কারো ছন্দের বইটা নিয়ে একটু চেষ্টা করবেন, আর তারপর যদি না পারেন তাহলে আমাদের ইনবক্সে আসবেন, মইনের ইনবক্সে, অথবা আমাদের ইনবক্সে কোন ছড়ার কোনটা ছন্দ কীভাবে ধরতে হয়, আশা করি সেটা আমরা দুজন মিলে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যার লেখায় আলোচনা করব তার নাম পলি পুরকাইত। লেখা শিরোনাম সুদূর বনের সবুজ বাঁচাও। আশ্চর্য চন্দ্রতারা আর আশ্চর্য নদীর ধারা, এই পৃথিবী ঘুরছে বন বন ঘুরে সম্ভবত। আশ্চর্য জোয়ার ভাটা, চাঁদের বুড়ির চরকা কাটা, আশ্চর্য এই সুন্দরবন। প্রকৃতি নিয়ে একটি কবিতা দেখা যাচ্ছে, কবিতাটি নিয়ে আলোচনা করবেন রাহুল ভাই। ধন্যবাদ পলি পুরকাইত। আপনার কবিতা আমরা গতবারেও আলোচনা করেছিলাম, আপনার গদ্য কবিতা ভালো লেখেন, কিন্তু এখানে মিল জাতীয় এবং ছন্দে আনার চেষ্টা করেছেন, ছন্দের সমস্যা রয়েছে। আমি আশা করি আপনি একটু ছন্দ দেখবেন। আপনার কবিতার বিষয়টা ভালো, সুন্দরবনকে বাঁচানোর জন্য আপনার একটা আকুতি রয়েছে, এবং সুন্দরবনের যে সৌন্দর্য, সুন্দরবনের যে সম্পত্তি, সেগুলো আপনি এখানে উপস্থাপন করেছেন, এবং এগুলো আমাদের জন্য একটা পাথেয়। সুন্দরবনের যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, অথবা সুন্দরবনের যে সম্পদগুলো উপস্থাপন করেছেন, তা আমাদের বাংলাদেশের জন্য না, আমরা দুই দেশের জন্য, কলকাতা বা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটার মাঝখানে, সেহেতু আমাদের একটা সম্পদ। কিন্তু উপস্থাপনটা এত সুন্দর হয়নি, কারণ উপস্থাপন শৈলী কিন্তু কবিতা বলেন, ছড়া বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, লাস্টে একটা পর্ব থাকে 5 নাম্বার, যেটা আমি বলি কবিতা লিখতে গেলে বা ছন্দ বা ছড়া অথবা গল্প লিখতে গেলে এই লাস্টের একটা পয়েন্ট অথবা শিরোনাম আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো উপস্থাপন শৈলী। দেখেন আপনি এখানে যেগুলি ব্যবহার করেছেন, আমি চর্যাপদের কবি, মধ্যযুগের কবি, আধুনিক যুগের কবি, সবাই কিন্তু এগুলিই ব্যবহার করে। হ্যাঁ, তারপরেও কিন্তু উপস্থাপন যদি আপনি এই শব্দই ব্যবহার করবেন, কিন্তু উপস্থাপন যদি আপনার সুন্দর হয়, তাহলে আপনি সবার কাছেই ওরকম গ্রহণযোগ্যতা পাবেন।
সেই একই ইট আছে, একই সুরকি আছে, বা একই ধরনের গাঁথনি আমরা ব্যবহার করছি, কিন্তু পাকিস্তানি আমল অথবা ব্রিটিশ আমলের বিল্ডিং আর বর্তমান বিল্ডিং কিন্তু একরকম দেখা যায় না। উপাদান সব একই আছে, কিন্তু গঠনশৈলীর কারণে কিন্তু সেটা নন্দন বৃদ্ধি পায়, তো গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায়। তো সেহেতু এখানে আমি আশা করব আপনি আপনার উপস্থাপনটা এখানে শব্দ ব্যবহার, ছন্দ, মিল সবগুলি, আর প্রথম যে বন আসলে বন না, সুকুমার লিখেছে না ছড়ায়, ভন ভন ঘোরে ভন ভন ছোটে পন পন, তা এটাকে আসলে ধনাত্মক শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নাই, সে বসে প্রকাশ করে। সেহেতু এখানে যেহেতু ঘোরার পরে বসে অর্থ প্রকাশ করবে, সেহেতু এখানে বন না হয়ে ভন ভন হবে। কারণ ওই বললামই যে ধনাত্মক শব্দ, ঋণাত্মক শব্দ, এগুলো বাংলার শব্দ মানে শক্তিশালী শব্দ, এগুলো ছড়ার শব্দ। এই শব্দগুলো যখন ব্যবহার করা হয় তখন ওর নিজস্ব একটা ধ্বনিময়তা সৃষ্টি করে এবং ওটার বাকভঙ্গিটা অন্যরকম। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন, সাথে থাকবেন আগামীতেও। ধন্যবাদ। ধন্যবাদ পলিপোরকাইত। আমরা খুশি যে আপনাদের মতো তরুণরা আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং আমরা ভালো মন্দ যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যারা লাইভ দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। কমেন্ট করে আমাদের সাথে থাকছেন কাজী শেলি আপু, ভাগ্যধর বৌদ্ধ, নুরুন নওয়াজ, তারপর মনির হোসেন, জীবন ভাই, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা যে আপনারা লাইভটা দেখছেন। আমরা এখন যার কবিতা পাঠ করব তিনি হলেন আবু রাসেল। লেখা শিরোনাম মিথ্যা হেরে যায়। চারপাশে আজ হচ্ছেটা কি, দেখছো সবাই, নির্ভাবনাতে করছোটা কি, মনকে ভাবাই, সত্য মিথ্যার ছলচাতুরি, তাতেই দিন পার, সব ক্ষমতার বাহাদুরি, রবে এপার। অনেক ছন্দপতন আমার কাছে মনে হচ্ছে, কারণ কি একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কানটাই হলো আমাদের সবচেয়ে বড় বিচারক। আমরা ছন্দের কখন পতন হয়ে যায়, শুনতে কখন হুচট খাই, এটা কিন্তু নিজের লেখাটা নিজে পাঠ করলে আমরা প্রথমত টের পাই। তো আমরা এই মুহূর্তে আবু রাসেলের কবিতাটা নিয়ে আলোচনা করছেন হাসান রাউফুন ভাই। ধন্যবাদ আবু রাসেল। আপনার অনেক জায়গায় দেখি আপনি লিখছেন অথবা আপনাকে বারবারই পাই, তবে আপনাকে আরটু পড়ালেখা করতে হবে, আরটু চেষ্টা করতে হবে, উত্তীর্ণের পথে ঢুকতে হবে। আপনাকে উত্তীর্ণ খুব পড়েই আসতে হয়, জেনেই আসতে হয়, এবং যত পড়বেন তত উত্তীর্ণের পথে অবতীর্ণ হবেন। আপনার প্রথম যে স্তবকটা লিখেছেন, চারপাশে আজ হচ্ছেটা কি, দেখছো সবাই, নির্ভাবনাতে করছোটা কি, মনকে ভাবাই। এই পর্বের একটা মাত্রা এখানে এই নির্ভাবনাতে, এটা কিন্তু কেটে ফেলতে পারেন, একটা অন্ত্যেষ্টিয় বসায় দেন। চারপাশে আজ হচ্ছেটা কি, দেখছো সবাই, নির্ভাবনায় করছোটা কি, নির্ভাবনায় করছোটা কি, ভাবনায় আর ভাবনাতে দিলে মাত্রার হেরফেটা দেখেন। নির্ভাবনায় করছোটা কি, আগের টটা আলাদা করেছেন, পরের টটা, এটা তো আমাদের ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। টিটা খানাখানি আমরা জানি এটা নির্দেশক, সেহেতু এগুলো একসাথে বসে। তো এই একসাথে বসে, কিন্তু করছোটা কি, এখানে এই কিটা কিন্তু প্রশ্নবোধক। তো কোন কি, এটা বিষয় কি, সে তো কয়দীর্ঘী হবে, রস্বীকার হবে না। সেটা এখানে কয়দীর্ঘী গেলে তুমি কি ভাত খাও, হ্যাঁ, ইয়েস অর নো জন্য কি, আর তুমি কি খাও, ভাত খাই, এই ভাতের জন্য বড় উত্তরের জন্য কয়দীর্ঘই। তো এখানে আপনার ওই বিষয়টা রাখবেন মাথায়, যে এই বানানের জন্য অর্থ চেঞ্জ হয়ে যায়, একমাত্র বানানের জন্য। আমি যদি বলি যে ধরেন 4 টাকা মা চুরি করে পড়ায় মেয়ের হাতে, এখন ধরেন একটা ছড়াকার লিখেছেন 4 টাকা মা চুরি করে পড়ার মেয়ের হাতে, এখন চুরি বানান দেন আপনি বয় বিন্দু দেন, মানে ড না দিয়ে, এখন চুরি করে হাতে পড়াচ্ছে, আপনি দিচ্ছেন ডয় শূন্য র, তার মানে আপনি চুরি করে, চাঁদকে চুরি করা যায়, দেখা জিনিস চুরি করা যায় কীভাবে? আচ্ছা ঠিক আছে, চুরি করলেন, কিন্তু চুরি করে হাতে পড়াবেন কেন, শিশুর হাতে পড়াবেন কেন? তো এটা নেগেটিভ, পজিটিভ না। তো সেহেতু আপনি ওই অর্থের দিক দিয়েও খেয়াল রাখবেন যে কোনখানে কোন অর্থটা দিলে ঠিক হবে। তারপরে আবার আসি যে হিসেব ছাড়া নিচ্ছে যারা নিজ কর্মফলে, যেখানে নিজের কর্মফল, আপনি দেখেন না, সমার্থক শব্দ আনেন না, নিজের কর্মফল আর নিজ কর্মফল কিন্তু মানে একই অর্থ প্রকাশ করে, কিন্তু ছন্দের দিক দিয়ে এখানে পতন হয়ে যাচ্ছে। তো সেহেতু আপনার তো কান লাগবে। আমরা মাত্রা গুণে দেখতে পারি, কিন্তু ছন্দ কানে আগে কাজ করে। কানটা যদি আপনার বন্ধ থাকে, আপনি কোনোদিন ছন্দ খেলতে পারবেন না। সুরের মতোই এটা কাজ করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাউফুন ভাই, চমৎকার করে কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা আসলে যে কবিতা নিয়ে ছোটোখাটো
তথ্য মানে ভুল সংশোধন ইত্যাদি কথাগুলো বলছি, এটা শুধুমাত্র আপনাদের সংশোধনের জন্য, কিন্তু আপনারা কেউ কিন্তু হতাশ হবেন না এবং মনে কেউ কষ্ট পাবেন না। আমাদের মূল উদ্দেশ্যটা কি, আপনারা যা চর্চা করছেন তাকে একটু ধরিয়ে দেয়া, যেন আপনারা আরও সাবলীলভাবে, আরও নিয়মিত, আরও গতিশীলভাবে লিখতে পারেন এবং নিয়মিত চর্চায় অব্যাহত থাকেন। কাউকে ছোট করা কিংবা কাউকে হতাশ করার জন্য আমাদের না, আমরা চেষ্টা করতেছি আপনাদের ভুলটা আপনাদেরকে ধরিয়ে দিতে। মুখের উপরে তো সবাইকে বলতে পারি না, ভাই আপনার লেখাটা এরকম হচ্ছে এরকম, এই জন্য একটা আয়োজন করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এরকম করে লিখলে আরও ভালো হবে। আমরা চাই আপনারা মনে প্রাণে নিয়মিত লিখুন, আমাদের সাথে থাকুন, ভালো লেখা সবসময় লিখুন। আমাদের লাইভে আরও যারা যুক্ত হয়েছেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম শৌকত, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ফারহানা ইসলাম রুহি আপু, অনেক অনেক শুভকামনা। নীলুফা ইসলাম, সুন্দর আয়োজন। মহসিন আলী ভাই লিখেছেন ভালো আলোচনা হচ্ছে, আমরা জানি না ভালো না মন্দ হচ্ছে, আমরা আমাদের মতো করে বলে যাচ্ছি ভাইয়া। তারপর একজনের আইডি থেকে আরেকজন কমেন্ট করেছেন, আইডির নাম আবু রাইহান, কিন্তু লেখা হচ্ছে আমি রাসেল আছি। রাসেল আছি কার নাম আমি নিজেও জানি না, হ্যাঁ হতে পারে আমাদের আবু রাসেল। বনি কয়াল মানে বনশ্রী কয়াল মূলত কলকাতা থেকে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক কিছু শিখতে পারছি। নীলুফাই ইসলাম আপু, আমার কবিতাটা জমা দিয়েছিলাম, সম্মানিত স্যার আলোচনা করলে খুশি হতাম। অবশ্যই আপনি সিরিয়ালে আছেন, আপনার কবিতা নিয়ে আলোচনা হবে। আরেকটা কথা বলি, আমরা কিন্তু কোনো স্যার না, আমরা সবাই ভাই, জাতির ভাই হিসাবে আমরা সবার পাশে থাকতে চাই। তা আমরা তারপরে দেখতে পাচ্ছি সাকিব হুসাইন, তারপরে দেখতে পাচ্ছি শেলি আপু কমেন্ট করেছেন, শিখছি আপনার আলোচনায়। সবাই শিখুন, সবাই পাশে থাকুন, আমরা এটাই চাই। তো আমরা এই মুহূর্তে আবারও কবিতায় চলে যাচ্ছি। এই মুহূর্তে যার কবিতা পাঠ করব তিনি হলেন ফারজানা ইয়াসমিন, তার শিরোনাম কেউ জানলো না। কষ্টের কথা শুনতে কারো ভালো লাগে না, কিন্তু বলতে সবার ইচ্ছে করে। শোনার মানুষ নেই তাই বলা হয় না, কষ্ট আড়াল করে হাসি মুখটা দেখায় সবাই। তবুও কখনো কখনো বুকটা দুমড়ে মুচড়ে পেঁচিয়ে কেঁদে ওঠে। চমৎকার আবেগী কবিতা, ধন্যবাদ। আমরা আলোচনা শুনবো রাহুল ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ ফারজানা আপনাকে, আপনি আমাদের সাথে প্রতিবারই থাকছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এজন্য ধন্যবাদ। বিয়ের আগে ফারজানাকে চিনতাম না, বিয়ে করে এই ফারজানা নামে এক বকুল সুন্দরীকে ঘরে আনলাম, তারপর যেদিকে তাকে দেখি ফারজানা ইয়াসমিন। ভালো লাগে ফারজানা ইয়াসমিন নাম দেখলেই, কারণ ঘরে আছে তো তাই ভালো লাগে। ভালো একটা আবেগিক কবিতা দিয়েছেন আপনি এর আগেও আপনাকে দেখেছি, কিছু বানান প্রমিত হয় না, কিন্তু আপনার কবিতা থাকে। প্রথম অবস্থায় খুব সহজ সরল হয়, মাঝখানের দিকে আবার দেখি আপনি একটু গভীরে যান, কবিতার ভাব প্রকাশ। কবিতা এভাবেই হয়, কোনো সময় খুলে দেয়, আবার কোনো সময় আড়াল রাখে, খুলে দেয় না। প্রথমে যখন কষ্টের কথা শুনতে কারো ভালো লাগে না, এটা সবার কথা, গদ্যের কথাই, কষ্টের কথা শুনতে কারো ভালো লাগে না। যদি এটা আপনি জানেন সাধারণত যে কবিতা যখন পাঠ করা হয় অথবা কবিতা যখন লেখা হয়, গদ্য কবিতা, তখন কিন্তু ক্রিয়াপদগুলো মাঝখানে হয়। আপনি 1400 বছরের গদ্য কবিতাগুলো দেখেন, ক্রিয়াপদগুলো মাঝখানে হয়, কারণ ক্রিয়াপদ মাঝখানে দিলে কাব্যিক ভাবটা আসে। যে কষ্টের কথা শুনতে ভালো লাগে না কার, মানে ভালো লাগে না, এই আমি আপনি মানে ক্রিয়াপদগুলো ইচ্ছে করে দিয়েছেন, কিন্তু বলতে সবার ইচ্ছে করে বলতে সবার। তো মানে ক্রিয়াপদগুলো মাঝখানে থাকলে কাব্যিক ভাবটা আসে। আর না আসলেও কোনো অসুবিধা নাই, আপনার মতো আপনি লিখবেন, কিন্তু এখানে যে কবিতা আছে, মানে সহজ কথা বলতে বলতে যে কবিতা আছে, সে লাইনটা কেউ জানে না, কারো বিষণ্ণ মন স্মৃতি আঁকড়ে থাকে। এই যে ধরেন এখানে এসে আপনি একটা কবিতার মতো একটা আঁচড় দিয়ে দিলেন, একটা মানে সব সময় তো দাগ দেয় না, কোনো সময় কবিতার শরীরে কেউ দাগ দিয়ে যায়। ওই দাগ কথাটা যদি আবার মনের মধ্যে দাগ কাটে, তাহলে কিন্তু কবিতা উত্তীর্ণ একটা কবিতা মনে হয়। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই ভালো হলো কেউ জানে না, কারণ আপনি নিজেই জানেন, কিন্তু আমাকেও জানালেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রাউফুন ভাই। ধীরে ধীরে লাইভে অনেকে যুক্ত হচ্ছেন, উপস্থিত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের নীলিমা শীল দিদি, তারপরে যুক্ত হয়েছেন আরমান জিহাদ, তারপর অনেকেই আছেন, চলছেন, যুক্ত হচ্ছেন ধীরে ধীরে, ভালো লাগছে। একজন প্রস্তাব দিয়েছেন আমাদের এই লাইভটা যেন সাপ্তাহিক ছুটির দিনে হয়, তবে সবাই অংশগ্রহণ করতে পারে। আমরাও চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে
পরিবেশ থাকে না, বিধায় আয়োজন করা হয় না। যেহেতু ঈদের আগে শেষ সময়ে এই জন্য আমরা আজকে শুক্রবারটাকে বেছে নিলাম এবং আমরা আপনার এই প্রস্তাবটাকে দেখব যেন আছে। একটু পরে আসলাম, আরমান জাহিদ লিখছেন, আমি কবিতা জমা দিয়েছিলাম, জানি না সিরিয়ালে আছে কিনা। অবশ্যই ভাইয়া, আপনার কবিতা দেখেছি, আপনি সিরিয়ালে আছেন। শুনতে থাকুন এবং ভালো লাগলে সবাই আমাদের লাইভটিকে শেয়ার করুন। আমরা পরবর্তী কবিতায় যাচ্ছি। এই তো কথা বলতে বলতে আরমান জিহাদ ভাইয়ের কবিতায় সিরিয়াল এসে গেল। আরমান জিহাদ, কবিতার শিরোনাম ভালোবাসা দিলাম লিখে। ওই যে দেখো বিশাল বড় আকাশ, যেথায় পাখি মুক্ত স্বাধীন ওড়ে, আমার মায়ের মন আকাশে আমি তেমন করে বেড়াই ঘুরে ঘুরে। ওই যে নদীর কুল ভাসে না দূরে, জলের ধারা বইছে নিরবধি, আমার মায়ের স্বপ্ন আমায় নিয়ে দিনে রাতে চালায় কর্মবিধি। ভালো, বেশ ভালো লাগলো। আরমান জিহাদ, আপনার লেখা নিয়ে কথা বলছেন রাহুল ভাই। ধন্যবাদ আরমান জিহাদ, আপনাকে আপনার কবিতা আসলে পড়ে ভালো লাগলো। ভালোবাসা দিলাম লিখে, আপনি ভালোবাসা লিখেই দিয়েছেন, আপনার ভালোবাসা আমরা গ্রহণ করলাম। এখন সেই ভালোবাসা সম্পর্কে দুই একটা কথা বলছি। আপনি আসলে ভালো লেখেন, হ্যাঁ, তার প্রমাণ আছে এখানে। আমরা সাধারণত যদি কোনো ছন্দ ব্যবহার করি, ছন্দ না হলেও চলে, কারণ কবিতা ছন্দের ধার ধারে না, কিন্তু ছড়া অনেক সময় ধারছে 80%, আবার কেউ কেউ ছড়ায় ছন্দ রাখছে না। তো যেহেতু আপনি ছন্দ রাখছেন, পর্ব রাখছেন, তো পর্বে আপনি এখানে একটা কাজ করেছেন। ওই যে দেখো বিশাল বড় আকাশ, এখানে আকাশটাকে আপনি প্রতিটা জায়গায় কিন্তু এরকম দুই দুই করে ছেড়ে দিয়েছেন। প্রথম লাইনেই আবার আমার মায়ের মন আকাশে আমি, হ্যাঁ, আমরা এভাবে দেখা যাচ্ছে যে এই যে আজকে আমিরুল ভাইয়ের একটা ছড়া প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু আমরা প্রথমেই এরকম দেখেছি যে একটা পর্ব, ছোট্ট একটা পর্ব প্রথমে রেখে দিয়েছে, আদ্য এবং অন্ত। হ্যাঁ, আমরা যদি অতি পর্ব ব্যবহার করি, এটা কিন্তু আমি আদ্য এবং আমি অন্ত দুইটা পর্ব বলি, আমি অপূর্ণ আদ্য পর্ব আর অপূর্ণ অন্ত পর্ব, অন্ত মানে শেষ। তো এখানে আপনি এই অন্তে গিয়ে প্রতিটা লাইনে না, দ্বিতীয় এরকম প্রতিটা লাইনের বা চরণের অথবা পংক্তির আপনি পর্বের পরে গিয়ে এরকম রেখে দিয়েছেন। ধন্যবাদ, এটা আপনাকে সাধুবাদ জানাচ্ছি একটা নতুনভাবে একটা উপস্থাপন করার জন্যে। এরপরে আসি, যেথায় পাখি মুক্ত স্বাধীন উড়ে, উড়েটা অসমাপিকা ক্রিয়া, সমাপিকা করতে হবে, কারণ আপনি ঘুরে দিয়েছেন, সে তো মিল ঠিক আছে, কিন্তু শব্দটা ঠিক নেই, শব্দের ব্যবহারটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, সেহেতু আপনি এখানে দিতে পারেন, যেমন এখানে যেথায় পাখি মুক্ত মানেও যা, স্বাধীন মানেও তাই, স্বাধীন, এই স্বাধীন হয়ে ওড়ে, এই ওড়ে দিলে তখন আবার স্বাধীন যায়, স্বাধীনে উড়ে, তখন এই যায় দিলে পরে উড়ে সমাপিকা ক্রিয়া, মানে উড়ে যায়, এই যে সমাপিকা হয়, নাহলে কিন্তু উড়েটা হয় না, উড়েটা মানে ব্যর্থ। সৈয়দ শামসুল হক বলেছেন যে আমার ক্রিয়াপদ বুঝতে 7 বছর লেগেছে। তিনি টানা বাংলা সাহিত্যে তো একজন বিখ্যাত কবি, হ্যাঁ, গদ্যকার, অথবা আমাদের জন্য লিখে গেছেন মার্জিনে মন্তব্য। বাংলা সাহিত্যে এইরকম আর নেই। আমার কাছে এই কবিতা লেখা, গল্প লেখা না হলেও সেই 1800 সাল থেকে আরম্ভ করে এ পর্যন্ত প্রচুর বই সংগ্রহ করেছি আমি লেখালেখির ব্যাকরণ নিয়ে বা কৌশলগত বই। তো এখানে শামসুল হকের মার্জিনে মন্তব্যটা পড়বেন। হ্যাঁ, কি পড়তে চান, গদ্য, কবিতা, ছড়া, মিল, কি করতে চান, উপন্যাস, কি পড়তে চান, পড়েন, একেবারে শ্রেষ্ঠ একটা বই। তো সেখানেও আপনি এগুলো পাবেন। তো তিনি বলেছেন যে 7 বছর লেগেছে আমার এই ক্রিয়াপদ বুঝতে। তখন স্যারকে আমি বলেছিলাম, আমি যখন চলচ্চিত্রে এমএ করি, তিনি আমাদের একটা ক্লাস নিয়েছিলেন এই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। তো সেই ক্লাসে আমি দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আপনার শেখা এখনও শেষ হয়নি ক্রিয়াপদের, কারণ আপনার কিশোর কবিতায় এখনও উড়ে, এই ঘুরে, নুরে, এরপরে একটা ক্রিয়াপদ বসে, কিন্তু ওখানে অসমাপিকা ক্রিয়া আপনি রেখেছেন ঠিকই, কিন্তু সমাপিকার অবস্থানে রেখেছেন, কিন্তু সমাপন করেন নাই। তখন তিনি আমাকে বললেন দাঁড়াও, আমি দাঁড়ালাম, তখন তার সাথে আলোচনা করলাম, আমাকে সাধুবাদ জানালেন, আমার পিঠে হাত দিয়ে বন্ধু সুলভ আচরণ করলেন। তো তিনি অনেক বড় কবি, তিনি আমাকে ওই সময় অনেক কিছুই করতে পারতেন, কিন্তু করেন নাই। তিনি আমাকে বন্ধুসুলভ আচরণের সাথে আমাকে সাধুবাদ জানিয়েছেন। তো আমিও আপনাকে বলবো এখানে অনেকগুলো লাইন আছে, যে লাইনগুলো আপনার এই চমৎকার লাইন এবং ভালো লাইন। কোনো জায়গায় মন্দগুলো এই দূরে ছুঁড়ে ফেলে, এখানে এসে একটু কম হয়ে গেছে। যেথায় এখানে এটা 1928 সালে এটা বলেছে, মানে আমাদের আরেকজন কবি বুদ্ধদেব বসু, তিনি বলেছেন যে কোন শব্দ ব্যবহার করা এখন তব, ভব, মম, নম, হ্যাঁ, যেথায় সেথায় এরকম ব্যবহার করা নিষেধ করেছেন। কিন্তু আমার মনে হয় যদি ব্যবহার আপনি উতরাতে পারেন, যদি ব্যবহারটা যদি ওরকম উতরাতে, আমাদের আরেকজন ছড়াকার আছে আমাদের খুব কাছের, রিটন ভাই,
হ্যাঁ, বা লুৎফর রহমান লিটন, তো তিনিও বলেছেন যে আমি কোন শব্দ ব্যবহার করব, আমি কোন শব্দ ফেলে দেব, সেটা আমার লেখকের উপরে, লেখকের কনসেপ্টের উপর নির্ভরশীল, ব্যবহারের উপর নির্ভরশীল। যদি আপনি মনে করতে পারেন যে না এটা যথাযথ ব্যবহার করছেন আপনি, তাহলে করবেন। কিন্তু এখানে যেথায় পাখি, এখানে যেথায় না দিলে কিন্তু অন্য কিছু আপনি দিতে পারেন, কারণ এখানে আমার মনে হয় না যে উপযুক্ত ব্যবহার হয়েছে। আপনি এই ব্যবহারটা আপনি আরেকবার একটু চেষ্টা করেন। আর ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রাফুন ভাই উদ্ধৃতি স্বরূপ একটা ছড়ার কথা বলতেছিল, সেটা হলো আমাদের শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম ভাইয়ের একটি ছড়া, আজকে যেটা প্রকাশিত হয়েছে কচিকাচার আসরে। আমি সেই ছড়াটি পাঠ করছি, এইটা নিয়ে একটু আলোচনা রাফুন ভাই করবেন। উদাহরণস্বরূপ একটি ছড়া পাঠ করছি। ছড়া শিরোনাম, তুমি আমার ছেলেবেলা। তুমি ঘোড়ার পিঠে চড়ে ছুটতে থাকো জোরে, তুমি আঁকছো হিজিবিজি, তুমি সারাটাক্ষণ বিজি। তুমি ছাদে উড়াও ঘুড়ি, আমি তোমায় সাথে উড়ি। তুমি ছাদ বাগানে নাচো, তুমি তোমার মতো আছো। তুমি পথের কুকুর যত, ওদের খাওয়াও নিজের মতো। তুমি অনলাইনে পড়ো, তুমি অনেক কিছু করো। এতটুকুই পড়লাম আপাতত। রাহুল ভাই, এটা নিয়ে একটু আপনি বলে দেন তো বৈশিষ্ট্যটা। আসলে আমাদের কাছে আমাদের সামনে অনেক কবিতা বা ছড়া আমাদের সামনে উপস্থিত হয়, আমরা প্রতিনিয়ত নিজের লেখা উত্তরণ ঘটাই। একটা হচ্ছে দীক্ষা নিয়ে, একটা শিক্ষা নিয়ে। শিক্ষা সরাসরি নেই, আর দীক্ষা আড়াল থেকে নেই। দীক্ষা মানে এই যে বই পড়ে, কবিতা পড়ে, আমি লেখককে চিনি না, লেখককে জানি না, তার কবিতা পড়ে আমরা আর দীক্ষা নেই। তো এভাবেই আসলে এখানে যে ছড়াটা লিখলেন আমাদের আমিরুল, আমাদের গুরু, আমরা যার সান্নিধ্যে নিজেকে বারবার শানিত করি, নিজেকে আরও একটু উত্তীর্ণের পথে নিয়ে যাই, তিনি আমিরুল ইসলাম। তুমি আমার ছেলেবেলায়, তুমিটাই তার ছেলেবেলা, মানে তুমি, মানে চমৎকার এখানে ব্যবহারটা খেয়াল করেন আপনি। হ্যাঁ, যে তো এইটা একটু খেয়াল করেন যে তুমি আমার ছেলেবেলা, তুমিটাকে, তুমি তো একটা সর্বনাম, তুমি আমি সর্বনাম, কিন্তু এই সর্বনামটাই ছেলেবেলা হয়ে গেছে এখানে। তাহলে এই আমি বলছি যে আপনি যে এখানে যেমন একটা শেষে বলেছিলেন, এখানে আপনি কিন্তু প্রথমে এই যে তুমি 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 বারবার তুমি এবং আমি এবং ওদের সর্বনাম নিয়ে আসছে। এই সর্বনামটা তিনি ওই ছন্দের যে পর্বটা, এটা পর্বর সাথে কিন্তু প্রথমে দিয়েছেন। তা প্রথমে দেওয়া মানে কি, তাহলে এখানে আমরা অতি পর্ব এবং আমি আগেই বলেছি যে এটা অল্প, মানে খণ্ড পর্ব হয়। এটা প্রথমে দিলে আদ্য পর্ব, খণ্ড পর্ব ব্যবহার করেছেন। নজরুল ইসলাম কিন্তু বিদ্রোহী কবিতা দেখবেন আমি এরকম ৭৬ বার ব্যবহার করেছেন এরকম। তো এরকম কবি এরকম ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে দেখেন, এটা আমিরুল ভাই কিন্তু আমার গুরুর শর্তেও দেখেন একটা লাইন এখানে দেখেন, তুমি সারাটাক্ষণই বিজি। কিন্তু এখানে যদি আমার গুরুটা যদি এরকম করতে পারতেন যে তুমি সারাক্ষণই, এখানে সারাটাক্ষণ মাত্রা কিন্তু কম না, কিন্তু এই যে রুদ্ধের কারণে আর কি, এখানে সারাটাক্ষণ বিজি, সারাক্ষণই বিজি, তুমি সারাক্ষণই বিজি। এই সারাক্ষণই বিজি দিলে কিন্তু গতিটা কিন্তু আমরা আরও একটু পেতাম। তো সেহেতু আমি বলছি আগে যে কানটা আমাদের কিন্তু বড় মাপকাঠি। হ্যাঁ, এই যে কানটা কিন্তু আমাদের এখানে সারাটা এই ক্ষণ, তার মানে 3টা দেওয়ার পরে একটা বদ্ধ। আর আমরা জানি যে রুদ্ধ বা বদ্ধ যদি আগে থাকে, এই ক্ষণটা যদি আগে থাকতো, ক্ষণ সারাটাই, কিন্তু আমাদের ওই যে ছন্দের মানে স্বরবৃত্তের যে একটা যে মানে বড় চাল যেটা, সেটা কিন্তু থাকতো ক্ষণটা। আমরা জানি যে রুদ্ধ, এটা কিন্তু আব্দুল মান্নান সৈয়দকে তো সবাই চেনেন, তিনি ছড়াকার না একটা ছড়া লিখেছেন, কিন্তু ছড়াকার না হিসাবেও তিনি বড় একটা কাজ করেছেন। সেটা হলো যে যদি তোমরা ছড়া নিয়ে খেলো, তাহলে কিন্তু আগে রুদ্ধ বা হর্ষ দিও, তারপরে মুক্ত দিও। এই খেলাটা যদি একটা পর্বে খেলতে পারো, তারপরে দেখবা যে ছড়ার গতিটা কত, মানে একেবারে 100 হর্স পাওয়ারে দৌড়াবে। তো সেহেতু আমরা এই আমাদের গুরুজন থেকে কিন্তু আমরা অনেক সময় শিক্ষা নেই, তার এই ছড়াটাও এখন আমাদের গুরু এই তার আমরা কথা শুনবো, তিনিও লাইভে কথা বলবেন। প্রিয় দর্শক, আসলে আমরা যার ছড়া পাঠ করে উদাহরণ দিচ্ছিলাম, আমাদের সবার প্রিয়জন, যাকে আমরা গুরু বলি, আমিরুল ইসলাম ভাই। আমিরুল ভাই হঠাৎ করে এখন আমাকে কল দিয়েছেন এবং উনি আর তার আলোচনাটা রাফন ভাইয়ের কাছে শুনলেন। তো মানে খুব আতঙ্ক লাগে ভাই যখন ফোন করে আমাদেরকে, এবং ওনার ছড়া নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইতিমধ্যে হঠাৎ করে ভাইয়া ফোন দিয়ে দিলেন, এবং এই জন্য আমি রাফন ভাইকে আসলে মোবাইলে ধরিয়ে দিলাম যে আলোচনাটা ভাইয়া শুনুক কি বলে। এই তো প্রিয় বন্ধুরা, রাফুন ভাইয়ের সাথে কথা বলুক। আমরা এখন কমেন্টে যাই, আমরা এখন আলোচনায় যাই।
আমাদের সাথে আরও অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন, ভালো লাগছে। অনেকেই আচ্ছা আমিরুল ভাই আসবে, আচ্ছা আসুক, আমরা লাইভটা চালাই নিই। ধন্যবাদ ধন্যবাদ। আমরা এবার এই বনি কায়েলের কবিতায় যাচ্ছি, মরুভূমির জল। তিনি আমাদের একটা কবিতা দিয়েছেন, সেই কবিতা বনশ্রী কয়াল। বনশ্রী কয়াল, আপনার আইডি, আপনার নামটা কবিতার পরে দিয়েন, আর এতগুলো ডট ব্যবহার করেন না। এই মরুভূমির জল, এই 3টা ডট আমরা ব্যবহার করি সাধারণত, যেটা অসমাপ্ত কথা অসমাপ্ত থাকলে ডট ব্যবহার করি। শিরোনামে আমরা ডট ব্যবহার, আমি আগেই বলেছি এটা একটা জ্যোতিচিহ্ন, তো জ্যোতিচিহ্ন আমরা ব্যবহার করি না শিরোনামে। তো সেহেতু আপনি মরুভূমির জল আর আপনার নামটা দিলে হয়। অনেক সময় দেখি অনেক কবি তার নামের আগে একটা বাঁশ দিয়ে রাখেন, মানে ড্যাশ দিয়ে রাখেন, তো ড্যাশটাও আমরা এখন আর দিচ্ছি না, আমরা ড্যাশ দেবো না। মরুভূমির জল দিয়ে আপনার এই বনশ্রী কয়াল দিলেই হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কবিতা একটু দু একটা লাইন পড়ি, এবং কবিতার যে গদ্য কবিতা, যে কবিতা আপনি লিখতে পারবেন, কবিতা তো আবেগের বিষয়, ভাব এবং আবেগ এই দুইটা দড়ি দিয়ে বাঁধতে পারেন, তাহলেই দেখবেন যে কবিতা হয়ে গেছে। আমি মরুভূমিতে থাকা অমূল্য জলরাশি। মরুভূমিতে কিন্তু জলরাশি থাকে না, কবিতা কিন্তু এখানেই ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। বস্তুবাচকের না থাকাটা থাকার মধ্যে যে একটা ব্যঞ্জনার সৃষ্টি করে, সেটা কিন্তু একটা কবিতার বড় শক্তি। আপনি এখানে মরুভূমিতে থাকা অমূল্য জলরাশি, মরুভূমিতে জল থাকে, যদি আমরা ওটা অনেক গভীরে যেতে পারি, অথবা ব্যাঙের সন্ধান করতে পারি, হ্যাঁ, অথবা অন্যভাবেও আমরা জলের সন্ধান করতে পারি। এখন কবিতা বললামই তো না থাকার মধ্যে থাকার বিষয়টা বেশি উপস্থাপন করে। তা আপনি এখানে প্রথম লাইনটা দিয়েই না থাকার ব্যবস্থা করেছেন। আজ জানি না কেন আজ জানি না কেমন করে আমি মিলিয়ে গেলাম বিশাল সমুদ্রে, আমার জন্ম মরুভূমিতেই। আপনি এখানে অনেকবার এই প্রত্যয় ব্যবহার করেছেন। আমরা জানি যে আমাদের শব্দের সাথে শব্দের বিয়ে দেয়, এইটা আমাদের মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে শব্দের সাথে শব্দের বিয়ে দেয়, এটা কিন্তু অর্থবোধক বিয়ে। আর একটা বিয়ে আছে, সেটা হচ্ছে সংযুক্ত। সেই সংযুক্তটা, এটা আবার হুমায়ুন আজাদ বলেছেন যে যদি বিভক্তি অথবা প্রত্যয় দিয়ে শব্দ যুক্ত না করা হয়, তাহলে অর্থটা হয়ে যায় দুর্বল। তো এখানে আপনি মরুভূমিতে এটা আলাদা হবে না, যেহেতু এটা প্রত্যয় শেষে বসে আর উপসর্গ প্রথমে বসে। তো যেহেতু প্রত্যয় আপনি যুক্ত হবে দেন নাই, মরুভূমিতেই তেই আলাদা রেখেছেন। এখন তেই ধেই করে তেই তাই করে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এখানে কিন্তু এই তেইটা কিন্তু বিভক্তি হিসেবেই, এই বিভক্তিটা প্রত্যয় হিসেবে বসে ওটার কিন্তু একটা অর্থ দিচ্ছে। তো এখানে আমার জন্ম মরুভূমিতেই, এই যে আপনি মরুভূমি এবং তেই দিয়ে এটা একটা প্রেশার দিচ্ছেন, অথবা এটা গুরুত্ব বোঝাচ্ছেন। তো যেহেতু আপনার এখানে কবিতা একটা অর্থবোধক হয়ে দাঁড়াবে, তাই শব্দগুলোর কানেকশনগুলো, সংযুক্তিগুলো আপনি ঠিক ওইভাবেই করার চেষ্টা করবেন। আপনি আরও বলেছেন, শুধুমাত্র সামান্য জলধারা হিসেবে প্রভাবিত হয়ে জীবনের শেষ গন্তব্যস্থলে পৌঁছনোই জীবনের একমাত্র লক্ষ্য। এখানে আপনি শুধুমাত্র, কেবল, অথবা শুধু, সামান্য, আমরা কিছু শব্দ আমরা দ্বিত্ব ব্যবহার করি, আমরা কিন্তু কবিতায় করি, ঘর বাড়ি করছি না দ্বিত্ব, কিন্তু শুধু এবং কেবল আমরা অনেক সময় করছি না। আমরা কিছু শব্দ কবিতার ক্ষেত্রে আপনি অনেকবার শুধুমাত্র ব্যবহার করেছেন। আশা করি এরকম বাংলা সাহিত্যে আপনার কলকাতা এবং বাংলাদেশেই শব্দ ব্যবহারের, ভুল ব্যবহারের বা শুদ্ধ ব্যবহারের বই আছে। একটা কবিতায়, বা শুধু কবিতায় না, গদ্যও হতে পারে, আমরা শব্দ বাক্য যে ভুল ব্যবহার করব বা শুদ্ধ ব্যবহার করব, সেটাও নিয়েও কিন্তু আমাদের বই, আমরা কৌশলগত বই পাই। যেমন ধরেন, আমরা অনেকেই হঠাৎ করেই বলে থাকে যে আমি মাছ কাটি। আসলে কি মাছ কাটে না মাছ কোটে? কোটার মধ্যে আর্ট আছে, আর কাটার মধ্যে কিন্তু আর্ট নেই। আমি সেখান থেকে কাটতে পারি, কিন্তু কুটার মধ্যে দেখেন মাছের ঠোঁট কাটেন, বা ওর পাখনা কাটেন, লেস কাটেন, পেট কাটেন, ওর পেটের ভিতর থেকে বের করেন। তার মানে কৌশলটা দেখছেন? আপনার তরকারিও কিন্তু কুটবেন, কারণ যেমন তেমন করে তরকারি কুটলে সে তরকারি পরে খাওয়া যাবে না। খাওয়া যাবে, কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করবে না, কারণ নন্দন শৈলী আছে, শৈলী হবে না।
তার মানে উপস্থাপনটা আমি আগেই বলেছি, উপস্থাপনটাও সুন্দর হওয়া দরকার, শব্দগত উপস্থাপন সুন্দর হওয়া দরকার, বাক্যগত উপস্থাপন সুন্দর এবং অর্থময় হওয়া দরকার। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, সেদিক দিয়েও কিন্তু আপনি খেয়াল রাখবেন। এরপরে আমরা নুরুজ্জামান সবুজের একটা কবিতা, মোহাম্মদ নুরুজ্জামান সবুজ, সপ্ত সিন্ধুর মহাকল্লোলে। এখন সপ্ত সিন্ধুর মহাকল্লবে, কারণ এখানে এই শিরোনামের মধ্যেই দেখেন বিশাল কাব্যিকতা, শিরোনামের মধ্যেই। অনেক সময় কবিতার শিরোনামটা একটু কবিতার মতোই হয়, আমরা অনেক সময় কবিতার শিরোনামগুলো গদ্যের মতো দেই, এক শব্দে দেই, দুই শব্দে দিই, কিন্তু কাব্যিকতা খুব জরুরি। দিতে পারেন, যে ছেলের চোখ নাই পদ্মলোচন নাম রাখতেই পারে। রবীন্দ্রনাথ যে মেয়ে কথা বলতে পারে না, সে মেয়ের নাম রেখেছিল সুভাষিনী। শোভা গল্প পড়ে দেখবেন, নাম রেখেছিল সুভাষিনী, কিন্তু সে কথা বলতে পারে না, হতেই পারে। যে মেয়ের চুল নাই, ছোট ছোট মানে ছোট ছোট ছেলেদের মতো চুল, রাখতেই পারে সুকেশিনী। কিন্তু কবিতায় কিন্তু আপনি ঠিক এরকম রাখতে পারেন, কিন্তু পরে অন্যজনের কাছে গিয়ে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা, কারণ আমরা নিজের জন্য লিখি না। কোনো কোনো লেখক বলেছেন যে শুধু নিজের জন্যে না, নিজের জন্য লিখে বালিশে রেখে 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 ওটা বালিশ থেকে বের করে বই করা হয়। বই যখন প্রকাশ করা হয় তখন সে সবার জন্য হয়ে যায়, এবং সবার জন্য হতে হতে লেখক মরার 50 বছর হয়ে যাওয়ার পরে ওই রয়্যালিটি আর লেখকের থাকে না, ওটা অন্যজনের। 50-60 বছর পরে ওটা অন্যজনের, মানে অন্যজনের বলতে সবার হয়ে যায়। যে কেউ ওটা গ্রহণ করতে পারে, যে কেউ ওটার অর্থ অথবা ওটার স্বাদ আস্বাদন করতে পারে। তো সেহেতু কবিতার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখব এইগুলো। সপ্ত সিন্ধুর মহাকল্লোলে আপনি আগে শিরোনাম এবং এই বাক্যের আগে করেছেন শব্দগুলো আলাদা, সপ্ত সিন্ধু মহাকল্লোল আলাদা করেছেন, আবার এখানে কিন্তু এক করেছেন। আপনি কিন্তু সচেতন না। আমি বলবো আপনাকে সচেতন হতে। যখন বই পড়বেন তখন সচেতন হবেন, আপনি একই শব্দ কোন জায়গায় কতবার কিভাবে লিখেছেন, কি অর্থে লিখেছেন। আমি একবার নুরুল হুদা, আমাদের কবি নুরুল হুদা, তিনি রাইটার্স ফোরাম নামে একটা প্রতিষ্ঠান আছে শাহবাগে, সেখানে কবিদের ছন্দ শেখানো হতো, শব্দ শেখানো হতো, বাক্য শেখানো হতো, এরকম তিনি ক্লাস নিতেন। তো একবার আমাকে ডেকেছিলেন কিছু কথা বলার জন্যে। সে কথাটা কীভাবে বলবেন, সচেতন শব্দ ব্যবহার করার জন্যে। তো কবিরা যখন কবিতার শব্দ ব্যবহার করে, তারা কি সচেতন ছিলেন, সচেতন থাকেন? আচ্ছা, তো এটা নিয়ে যখন কথা বললাম না, আমার থেকে একটু বয়স্ক তিনি একটু রেগে গেলেন। তো রেগে গেলেন, তো আমি যেহেতু তার থেকে ছোট, আর ছোটদের কথা বড়রা একটু কম ধরতে চেষ্টা করে, কারণ ছোটরা বেয়াদব হয়, ছোটরা একটু খারাপ হয়, ছোটরা ইচড়ে পাকা হয়, জ্ঞান বেশি হলে ইচড়ে পাকা হয়, অত বেশি কথা বলে, বড়রা করে না। কিন্তু বড়দেরও বলছি, ছোটরাও কিন্তু অনেক সময় লেখাপড়া করে, অনেক সময় তারাও কিন্তু তার ভাব গাম্ভীর্যপূর্ণ অথবা কোনো অর্থ তারাও সৃষ্টি করতে পারে। তো যখন আমি তাকে বললাম যে আপনি এই কবিতা কবে লিখেছেন, বললো যে আজকে লিখেছি। আমি যে এই কবিতা আপনার মাথার মধ্যে কবে থেকে শুরু হয়েছে, বা 3 দিন আগের থেকে শুরু হয়েছে। তারপরে কি করেছেন? তারপরে রিক্সা এটা ওখানে আমি ওটা নিয়ে অনেকবার খেলেছি, চয়ন করেছি, বা ওর সাথে আমি মানে এই যে কেটেছি, ছড়া কাটা, যেটা কাটা আগে লেখা পরে আগে কাটা। তো তিনি খেলেছেন, কেটেছেন, তারপরে না ব্যবহার করেছেন। তখন তাকে বললাম এটা কি সচেতনতা না? এর আগে কিন্তু তিনি বলছেন যে এই যে আমাদের লালন কি শব্দ ব্যবহার করেছেন সচেতনভাবে। তখন আমি বললাম যে লালনের কথা আপনি বাদ দেন, আপনি নিজের কথা ধরেন। আপনি যখন এই শব্দ আজকে উপস্থাপন করলেন, কিন্তু খেলেছেন কিন্তু 3-4 দিন আগের থেকে। তো তখন আমি যখন বললাম যে আপনার এই শব্দ ব্যবহারটা এখানে সচেতন না, আপনাকে আরও সচেতন হওয়া দরকার ছিল, কারণ এটার একটা অর্থ আছে, এটার অভিধান আছে। তো সেই অভিধান কত দেয় না। আবার অনেক সময় নজরুল কবিতায় শব্দ ব্যবহার করে ভিন্ন অর্থ প্রকাশ করেছেন, মাইকেল ভিন্ন অর্থ, রবীন্দ্রনাথ ভিন্ন অর্থ প্রকাশ করেছেন। এটা একটা শক্তি। কবিতার শব্দের নিজস্ব কোনো অর্থ থাকে না, সে কবিতায় বসে অন্য একটা অর্থ দিয়ে দেয়। এটাই শব্দের শক্তি। শব্দের দেখবেন অনেক সমর্থক শব্দ আছে, আমরা সেই শব্দের একই অর্থ প্রকাশ করি না, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকি, কিন্তু কবিতায় গিয়ে আবার আরেক রকম শব্দ আমরা অর্থ প্রকাশ করে থাকি। তারপর নুরুল হুদা যখন তাকে বুঝালেন, তখন তিনি ঠান্ডা হলেন। আসলেই শব্দের নিজস্ব অর্থ আছে, এবং শব্দ নিজে অন্য জায়গায় বসে সচেতনভাবে বসে আপনি কবিতা লিখে আবার সম্পাদনা করেন, স্বসম্পাদনা করেন, কারণ আপনার স্বসম্পাদনা ছাড়া ভালো কবিতা হবে না। বালিশের নিচে ফেলে রাখেন, আবার দেখেন, দেখবেন যে নিজে বুঝবেন। আড্ডায় যান, আড্ডা দেন, শোনেন, দেখবেন যে আপনার কবিতা আরও উত্তীর্ণ হয়েছে। আমি এখানে আপনাকে বলবো যে আপনি যেহেতু এখানে শোন আর মন দিয়েছেন, এখানে আলোকিত করো মন দিয়েছেন, মিল দিয়েছেন, কিন্তু এখানে আপনার হেতায় জ্যোতির আলোর প্রভায় আলোকিত করো মন। এখানে আলোকিত করো মন
আলোকিত, আলোকিত 4, করো 2, আবার মন। আর আগে দিয়েছেন কান পেতে তুই শোন, কান পেতে তুই শোন, কান পেতে তুই, তাহলে কান পেতে তুই এখানে 4 হয়ে গেল, এখানে কিন্তু 4 করো 4 আর 2 6 হয়ে গেল। তাহলে আপনি কি এটা খেয়াল করবেন আপনি যে কোন পর্বে কয়টা করে মাত্রা থাকছে। যেহেতু আপনি একটা পর্ব দিচ্ছেন, যেহেতু মিল দিচ্ছেন, যেহেতু ছন্দ দিচ্ছেন, তাহলে পর্বটা কিন্তু আপনার ছন্দের গর্ব। আপনি ওই পর্বটা খেয়াল রাখবেন যে কোন পর্বে কতগুলো শব্দ দিচ্ছেন আপনি। আলোকিত মন, আলোকিত মন, করো না দিলে কি হয় না? আলোকিত মন, তাহলে আপনি আলোকিত মন করো, আলোকিত করো মন, তাহলে আপনি করো ব্যবহার করছেন। আবার আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, আলোকিত কর মন, তুই করে বলছেন, কারণ আগে বলেছেন কান পেতে তুই শোন। তাহলে এখানে আমরা দেখে যাচ্ছি যে আপনি যখন সর্বনাম ব্যবহার করেছেন, তা আমরা জানি একই শব্দে একই বাক্যে এই তুই, তুমি বা আপনি ব্যবহার করা হয় না, আমরা যে কোনো একটা সর্বনাম ব্যবহার করি বা সম্বোধন ব্যবহার করি। তাহলে এইখানেও ঠিক ওই রকমই আপনার সম্বোধন কীভাবে হবে সেটাও খেয়াল রাখবো, মাত্রা বেশি হয়ে গেছে কিনা, শব্দ বেশি হয়েছে গেছে কিনা সেটাও আমরা খেয়াল রাখবো। লাস্টের পর্বটা আমরা একটু খেয়াল করি। আপনার লাস্টের স্তবকে আপনি বলেছেন হাত তুলে আজি, হাত তুলে আজি, দেখেন আপনি করো ফরিয়াদ 6 হলো কিন্তু 6 6, হাত তুলে আজি, সব মুসলিম উম্মাহত তরে, দীঘল রাতি, এখানে দীঘল রাতি 5, শেষ করো, শেষ করো, শেষ করো খোদা, তাহলে এখানে আপনি শেষ করো খোদা। তার মানে আপনি এখানে পর্বগুলো একটু খেয়াল করবেন, পর্বের মাত্রাগুলো একটু খেয়াল করবেন। আপনি আবার খেয়াল করেন, তারপর যদি আমার সাথে আপনার না মেলে তাহলে আপনি আমার ইনবক্সে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে, আপনার আমাদের সাথে আপনি যুক্ত হওয়ার জন্য আপনার কবিতা নিয়ে। এবার আমি আলতাফ হোসেন, সময়ের প্রার্থনা, সময়ের প্রার্থনা, আলতাফ হোসেন। আলতাফ হোসেন আপনি কি জানেন যে বাংলা সাহিত্যে প্রায় 16-17টা প্রার্থনা কবিতা আছে, 16 থেকে 17টা প্রার্থনা কবিতা আছে। এটা আমি একটা প্রার্থনা কবিতা একটা বিশ্লেষণ করেছিলাম। সেখানে সুফিয়া কামাল বলেন, জীবনদাস বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, ফরুক আহমেদ বলেন, তারপরে আবুল কালাম আজাদ বলেন, এরকম প্রায় 12-13 জন কবি 16-17টা প্রার্থনা, মানে 16 প্রার্থনা নামে কায়কোবাদ বলেন, এরকম কবিতার বিশ্লেষণ করেছিলেন। তার প্রার্থনা ছিল কি জানেন? প্রার্থনা ছিল কারো প্রেমিকা পাওয়া, হ্যাঁ, কারো ধ্যানমগ্ন হওয়া, কারো অমরত্ব লাভের, এরকম প্রার্থনা করেছিলেন। কারো আবার পুনর্জীবন হওয়া, আবার মানে তা আবার ফিরে আসা, অথবা সে যেন অন্যজন যেন তাকে গ্রহণ করে, এটাও ছিল। কিন্তু সবচেয়ে দৃঢ়, সবচেয়ে শক্তিশালী প্রার্থনা লিখেছিলেন সুফিয়া কামাল। তার কবিতা একটু পড়ে দেখেন, প্রার্থনা কবিতাটা আমি আর বললাম না, আপনারা পড়ে দেখবেন। তো এখানে আপনি সময়ের প্রার্থনা, আপনার সময়ের কাছে কি প্রার্থনা করেছেন? পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, ক্ষুধার কত জ্বালা জাত। তার মানে এখানে আমরা প্রথম লাইন দিয়ে আপনি সময়ের প্রার্থনা, সময়ের কাছে কি প্রার্থনা করেছেন আপনি, তার মানে আপনার ক্ষুধা নিবারণ, জাত বিজাত ভিন্নতা নেই, হ্যাঁ, এক সুরে সব, এক সুরে সব কাত। এখানে 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 আপনার এই জাতের সাথে কাত দিয়েছেন, মানে এক সুরে। সুরে কি সব কাত হয়? হতে পারে, কারণ এখানে এই সুরটা কিন্তু পজিটিভ। এখানে আপনার ভিন্নতা নেই, এক সুরে, এখানে পজিটিভ, তাহলে এখানে কাত হয়ে যাচ্ছে এই সুরের মধ্যে সবাই একসাথে। তবে আমার এই আপনার শব্দ উপস্থাপনটা এক সুরের সব, মানে এখানে এটা হলো স্বরবৃত্তের গাঁথনি, এটা স্বরবৃত্তের উপস্থাপন এটা। তো এখানে তারপরে খিদে পেলেই দেখেন আপনি ওখানে যে ব্যবহারটা করলেন, নেই এক সুরে সব, কি নেই কি ভিন্নতা নেই, এক সুরে সব, এক সুরে সব একটা পর্বে ছিল এক সুরে সব। এখানে নড়ে ওঠে দেশ, নড়ে ওঠে দেশ, তাহলে এখানে দেখেন আপনার নড়ে ওঠে 4 হয়ে গেল দেশ। তাহলে এখানে পেটের ক্ষুধা এক পর্ব যদি 5 নেই, তারপরে আপনি এখানে ওই আমার কানটা কিন্তু এখানে কাজ করছে। আপনি কবি তো, আপনি লিখলে আপনি পড়লে আপনার কাছে কান খেলে না, কারণ আপনার কান আপনার কাছে বিট্রে করে, আপনার শত্রু আপনার কান, নিজেরটা নিজের কাছে শত্রু হতে পারে। সেই জন্য একজন সমালোচক দরকার, একজন আলাদা আবার মানুষ দরকার। হ্যাঁ, সে ভাই হলে হবে না, প্রিয় বন্ধু হলে হবে না, সে শত্রু হলে ভালো হয়। সমালোচক বেসিক্যালি শত্রু হয় আর কি, কিন্তু পরে বন্ধু হয়। তো যেটা বলছিলাম যে আপনার কানটা কিন্তু আপনার শত্রু এখানে, সেহেতু আবার আপনি এটা বারবার একটু পড়েন। যথর জ্বালায় সত্য জাতি গতর খাটায় ঘামে, এখানে কোনো সমস্যা নেই। আপনার দেখেন এই যে তারণাতার ঘুম কেড়ে নেয়, তার তারণা ঘুম কেড়ে নেয়, স্বরবৃত্ত শেষ করছেন, তাহলে রুদ্ধটা আগে রাখেন, মুক্তটা পরে দেন, তারণা মুক্ত। আমি আগেও বলেছি যে 3টা মুক্ত একসাথে ব্যবহার করলে আগেরটা হস শব্দ অথবা রুদ্ধ শব্দ ব্যবহার করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা কবিতা আপনি দিয়েছেন আমাদের। এবার আমরা দিশা হারাই,
আচ্ছা, ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আমি কিছুক্ষণের জন্য নাই হয়েছিলাম, কারণ মোবাইলে ফোন এসেছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে আরও অনেকেই যুক্ত হয়েছেন। নুরুজ্জামান সবুজ, তারপর শরীফ হাসনাত, আমাদের ছড়াকার জনি হাওলাদার, অনেকেই যুক্ত হয়েছেন। কিন্তু কেউ কেউ লাইভের কমেন্ট বক্সে কবিতা দেওয়ার চেষ্টা করছেন। আসলে ভাই আর দিয়েন না, কারণ কবিতা ইতিমধ্যে আরও 5-6টা জমা আছে, এবং কিন্তু লাইভের সময় কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমরা আর মাত্র 6-7 জনের আছে, এটা চেষ্টা করব শেষ করতে। আমাদের নিয়ম ছিল গ্রুপে যে পোস্টটা দিয়েছি কবিতা রিভিউ লেখে, সেই পোস্টের কমেন্ট বক্সে যারা কবিতা দিবেন শুধু তাই নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা কথা রাখতে হবে ভাইয়া, সুতরাং নতুন করে আর কেউ দিবেন না। আমরা চেষ্টা করব আমাদের কথাগুলো রাখতে। আমরা এই মুহূর্তে কবিতায় চলে যাচ্ছি। কবিতা লিখেছেন মঞ্জুর মুকাদ্দাস, শিরোনাম দিশাহারাই। ভরা নদী, বর্ষা বেলা, জল ভরপুর মন উতলা, ঢেউ উঠে ঢেউ ভাঙে, মন হারা আমি একেলা, আমার আমি আমাতে নাই, নদীর মতো ভেসে বেড়াই। ধন্যবাদ। আমরা এখন আলোচনায় যাব। আসছেন রাহুল ভাই। ধন্যবাদ মঞ্জুর ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাকে পেয়ে আসলেই খুব খুশি, কারণ আরেকজন কবি পেলাম। ভালো লাগে, স্বজাতি হলে যুদ্ধটা ভালো হয় আর কি। তো আমি আপনাকে বলবো আপনার একটু পড়ালেখা করা প্রয়োজন, ছন্দের বই, শব্দ উপস্থাপনের বই, অথবা একটু ছড়ার বই। হ্যাঁ, বেশি বেশি ছড়া পড়বেন, কারণ প্রথমে বলি উপস্থাপনটা আগে বলে নিই আপনাকে, যে 4টা লাইন করে আপনি দিয়েছেন, কিন্তু পর্বটা আলাদা করেন নাই। প্রতিটা পর্বে একটা ফাঁক দিবেন। এখানে 4 লাইন পর একটা পর্ব দিবেন, কারণ এখানে এক একটা পর্বে একটা ভাব উপস্থাপন করা হয়। তো সেহেতু পর্ব না থাকলে ভাবটা নিতে অসুবিধা হয়। আমি আপনার মতো এত ধরেন পণ্ডিত না, জিনিয়াস না, আমার ভাব একটু দেরিতে আসে। সেহেতু আপনি যদি পর্ব করে দেন, আমি প্রথম 4 লাইন পাইলে আমার ওই ভাবটা নিতে সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। একা আচ্ছা, এক গেল, পর্বটা করবেন। 2, এবার আসেন পর্ব, মানে সরি, এবার আসেন কবিতার পর্ব। স্তবকটা আলাদা করবেন, আর স্তবকে ফাঁক রাখবেন। এবার আসেন কবিতার পর্ব, যেমন ভরা নদী, বর্ষা বেলায়, হ্যাঁ, জল ভরপুর মন, এখানে ভরপুর হবে, ভর কিন্তু হয় না, জল ভরপুর মন উতলা। তাহলে প্রথম 4টা লাইন পর্বটা ধরাই দেন, সবাই করে শিখতে পারবে। ভরা নদী, বর্ষা বেলা, জল ভরপুর মন উতলা। ওকে, তাহলে এখানে হ্যাঁ পর্বটা একটু পর্ব দেখে নিই আমি, যে ভরা নদী 4 আসলো, বর্ষা বেলা, বেলাটা এক শব্দ হয়ে যাবে, তো বর্ষা বেলা এক শব্দ হয়, তাহলে 4 আসলো, গেলাম। জল ভরপুর, এখানে জল ভরপুর, আমরা বাংলা, আমি এটা আপনাকে ভুল ধরছি না, কারণ বাংলা ছড়ায় এরকম রুদ্ধ 3টা পাশাপাশি থাকলে 4 মাত্রার মাত্রা গণনা করতে বলেন আমাদের ছন্দবিদরা, সেহেতু আমি এখানে বলছি না। মন উতলা, এখানে আপনার আরেকটা পর্ব মন উতলা, এখানে 5-এর একটা পর্ব মন উত, 4 মাত্রা ধরলাম, 3 আর 1 4 ধরলাম। ওকে, রেখে দিলাম এটা আপনার শেষে। এবার আসি যে ঢেউ উঠে ঢেউ ভাঙে। এখন ঢেউ উঠে তো হবে না, ওঠে হবে, কিন্তু অসমাপিকা, তো সেহেতু ঢেউ উঠে ঢেউ ভাঙে, ঢেউ উঠে যায় ঢেউ ভাঙে। এখন উঠে যায় দিলে আপনার কিন্তু হচ্ছে না, তাহলে ঢেউ উঠে একটা পর্ব হচ্ছে, কিন্তু পরের মাত্রা কম। ঢেউ ভাঙে, শুরুতে ছিল 8 মাত্রা, হ্যাঁ, লাইনে এসে গেছে 6 মাত্রা। ওকে, তারপরে আপনাকে আমি তারপরেও আমি আপনাকে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো যে বাংলা ছড়ায়, লোকছড়ার থেকে এ পর্যন্ত আল মাহমুদ পর্যন্ত করেছেন, এই উ, ই, ও, এগুলো ব্যবহার করে একটা মাত্রা নিচ্ছেন। লোকছড়াও তো নিচ্ছে 3 কন্যে দান, কন্যে দান, এখানে কিন্তু 1 ই দিচ্ছে, এরকম দিতে পারেন, কিন্তু ঢেউ উঠে ঢেউ ভাঙে, এখানে কিন্তু ওই গতিটা আমি পাচ্ছি না, কারণ 2টা পর্ব তো, একটা পর্বে করতে পারতেন আপনি, ঢেউটা দিয়ে উটা টেনে, রবীন্দ্রনাথ ঝুপরে ঝুপ করেছে, করতে পারেন, কিন্তু সেটা শেষে গিয়ে মাঝখানে পর্বের 2টা পর্বে না, তো সেহেতু এখানে একটা কম। তারপরে আমি আসি পথ হারা আমি একেলা। এই পথ হারা কী করবো তাহলে? আমি একেলা, ওখানে মন উতলা, আমি একেলা, একেলার সাথে উতলা হয় না, মিলটাও কিন্তু সার্থক মিল না, তাহলে আমি একেলা মন উতলা ধরলাম ওই পর্বে, কিন্তু এখানে পথ হারা যে কমে গেল একেবারেই, কারণ পথ হারা এখানে জল ভরপুর, আর পথ হারা মিলান আপনি। তো সেহেতু আমি আপনাকে সহ প্রত্যেককেই বলবো যে যেমন প্রথম স্তবকের প্রথম পর্ব যা দিয়েছেন, পরের স্তবকের প্রথম পর্ব পড়েন, তৃতীয় প্রথম পর্ব পড়েন, চতুর্থ, যতবার পর্ব দিবেন একটু পড়েন না, তাহলে দেখবেন যে আপনার কানটা খাড়া হয়ে যাচ্ছে। তার মানে প্রতিটা পর্বে এরকম ধরেন, আমি যদি এরকম পড়তে পারি, ভরা নদী, আমার আমি, হ্যাঁ, আমার আমি, চতুর সেজে, তারপরে কালের জলে, প্রথম পর্বটা সব প্রথম পর্ব ঠিক আছে, কিন্তু পরের পর্বে গিয়ে এরকম প্রথম পর্ব ঠিক নেই। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকবেন এভাবে।
আমরা মানে খবর পেয়েছি, আমাদের অফিস রুমে উপস্থিত হয়েছেন আমাদের খ্যাতিমান লেখক আমিরুল ইসলাম ভাই, আমাদের অফিস রুমে বসে আছেন। আমরা শেষ করতে হবে, যা আছে সবই শেষ করতে হবে, একটু সংক্ষিপ্ত করে হলেও। আমরা এই মুহূর্তে আসব যার ছড়ায় আমাদের প্রিয়জন ভাগ্যধর বৌদ্ধ, তার লেখা শিরোনাম পারবো না ভাই পারবো না। পারবো না ভাই পারবো না, একটি গোটা গাছ খেলেও শুঁয়োপোকাকে মারব না। একটি শুঁয়োপোকা মানে একটি প্রজাপতি, কার করে সে ক্ষতি? ক্ষতি কি আর করবে বলো, ঘটায় ফুলের মিলন, বীজ পেয়ে যায় জীবন। আলোচনা করছেন রাহুল ভাই। ধন্যবাদ বৌদ্ধ। সবাইকে আপনি করে বলি, তোমাকে তুমি করেই বলি বৌদ্ধ, কারণ তুমি অনেক পরিচিত আমার। যদি তোমার কবিতা তুমি ওপার থেকে যে ভালোবাসার বান এ পাশে ছুড়ে দাও, হ্যাঁ, তোমার বৌদ্ধের দোয়া মানে ভালোবাসায় আমরা এ পাশে কাত হয়ে যাই। ধন্যবাদ, তুমি কবিতা দিয়েছ। পারবে না কেন, তুমি আসলে পারবা, ওপাশ থেকে এপাশ পর্যন্ত তুমি পারবা। পারবো না ভাই পারবো না, হ্যাঁ, একটি গোটা গাছ খেলো, এখানে গাছ খেলো, এখন পারতে হবে তোমাকে। শুঁয়োপোকাকে মারবো না, মেরো না, কারণ প্রতিটা পোকাই বাস্তু সংস্থানের সাথে সম্পৃক্ত, প্রতিটা জীবী বাস্তু সংস্থানের সাথে সম্পৃক্ত। সেহেতু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বাস্তু সংস্থান এর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন এবং পোকা রাখা প্রয়োজন। তো আমি এখানে বলবো, আপনার প্রথম পর্বটা ভালো লেগেছে, কিন্তু ওই মাত্রার দিক দিয়ে একটু ঘাটতি আছে, ওটা একটু খেয়াল করবেন। একটি শুঁয়োপোকা মানে, হ্যাঁ, একটি শুঁয়োপোকা মানে একটি প্রজাপতি, কার সে যে ক্ষতি, কার করে সে ক্ষতি। ঠিক আছে, এরকম আপনি প্রতিটা জায়গায় লিখেছেন। রোদ জল আর মাটি হওয়া, এরকম আপনি লিখেছেন, কিন্তু আমি আপনাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে শব্দ যখন ব্যবহার করবেন তখন একটু বাকভঙ্গিটা রাখবেন। ছন্দে মানে বাকভঙ্গিটা কি কবিতার, বাকভঙ্গিটা কি ছড়ার, মানে কবিতা, ছড়া, পদ্য, তিনটা তো আমরা লিখি, মহাকাব্য তো এখন লিখি না, তাই না? তো তিনটা তো লিখি, তিনটার বাকভঙ্গি কিন্তু তিন প্রকার, তিন রকম। তাই এই বাকভঙ্গিটা একটু খেয়াল করবেন। আর যদি বাকভঙ্গি না পারেন, বাংলা সাহিত্যের ছড়াগুলো পড়েন। তারপরে যদি দেন আপনার ধরতে না পান, তাহলে রাউফোনের কাছে আসেন, এই বাকভঙ্গিটা আপনাকে ধরায় দেবে যে শব্দের বাকভঙ্গিটা কেমন, ছড়ার বাকভঙ্গিটা কেমন, গদ্যের বাকভঙ্গিটা কেমন। ধন্যবাদ আপনাকে। এবার আমরা পরের কবিতায় যাব। পরের কবিতাটি হলো আমাদের নীলুফা ইসলাম আপুর লেখা, শিরোনাম নেতার কথোপকথন। মদ পানে খুশি মনে সেদিন দুপুর রাতে নেশা করে পড়ছো ঢুলে নামি নেতার সাথে। ভাবছো বসে দেখছো না কেউ এত রাতের বেলা, দিন হলেই যে শুরু হবে বাজিমাতের খেলা। অনেক রকমের মানে সাম্প্রতিক বিষয়ে নেতা, নেশা ইত্যাদি বিষয়গুলো লেখার ভিতরে নিয়ে আসছেন। লেখাটা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবেন, নীলুফা ইসলামকে নিয়ে কথা বলবেন রাউফোন ভাই। ধন্যবাদ নীলুফা আপনাকে, আপনার কবিতা উপস্থাপন করার জন্য। আপনি কবিতা লিখছেন, যে রাধে সে কবিতা লিখতে পারে, তো সেহেতু আপনি কবিতা লিখতে পারবেন, কারণ আপনি রান্না করতে পারেন, আপনি চুলও বাঁধতে পারেন, লিখতে পারবেন, কিন্তু লেখাটা একটু গোছালো হলে ভালো হয়। আর গোছানোটা তখনই হবে যখন ঠিকমতো মশলা দেবেন, মশলা মানে ছন্দটা ঠিকমতো দিবেন, শব্দটা ঠিকমতো বসাবেন, তখনই আপনার হবে। আপনি এখানে এই মদ পানে খুশি মনে, আপনি প্রথম স্তবকের প্রথম পর্বে মদ পানে, দ্বিতীয় পর্বের প্রথম স্তবে ভাবছো বসে, তারপরে গাঁজা কোকেন, তারপরে সিলেম ভরে, তারপরে ধরেন এই যে আমি হলাম, প্রতিটা ঠিক রেখেছেন, কিন্তু প্রথমটা একটু ঠিক রাখেন না কেন, একটু কম রেখেছেন কেন? তো একটু কম রেখেছেন, এখানে মাত্রা কম রেখেছেন, তাহলে এখানে মাত্রাটা আপনি একটু ঠিক রাখবেন। আর আরেকটা হচ্ছে যে ভাবছো বসে, মানে দিল হলেই যে শুরু হবে, যে তে যা তা না মা, এরকম আপনাকেও বলবো যে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ এখানে ছোট্ট একটা জায়গায় উপযুক্ত শব্দ ব্যবহার করে আপনি উত্তীর্ণে যাবেন, আপনার উপস্থাপনটা হবে সবার চেয়ে সেরা। আপনার কবিতা পড়ে আমি বলবো ওয়াও, আমি ওয়াও ওয়াও করে কানতে চাইবো না, আপনার কবিতা পড়ে আমি ওয়াও বলবো। ধন্যবাদ আপনাকে। রাহুল ভাই যে কথাটা বলতেছিলেন, অনেকেই হঠাৎ করে না বুঝতে পারেন, বলে দেই। মদ পানে খুশি মনে, এখানে মদ পানে আমি যেখানে থামলাম, এটা হলো একটা পর্ব। স্বরবৃত্ত ছন্দে প্রত্যেকটা পর্বে 4টা মাত্রা হয় আমরা জানি, কারণ এবং লেখক সামনে কিন্তু এইভাবে লিখেছেন, যেমন ভাবছো বসে দেখছে না কেউ, এই পর্বগুলো কিন্তু শুদ্ধ 4 মাত্রা আছে। গাঁজা কোকেন, ব্রাউন সুগার, এগুলো কিন্তু 4 মাত্রা করে আছে প্রত্যেকটা পর্বে। শুধুমাত্র একেবারে শুরুর লাইনে মদ পানে এখানে 3 মাত্রা হয়ে গেছে, 1 মাত্রা কম পড়ে গেছে। হ্যাঁ, তো এইরকম মানে মাত্রা যদি কম পড়ে যায় তাহলে কিন্তু ছন্দটা নষ্ট হয়ে যায়, গতিটা, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর আমার কাছে ভালো লাগছে, অসাধারণ একটি ছড়া উপহার দিলেন
সাকিব হুসাইন। আসলে ভালো লেখা হয়ে গেলে সমালোচনা কিছুই থাকে না বলা যায়। যেমন তার ছড়া শিরোনাম রেল লাইন। ছোট্ট খোকা মায়ের কাছে বলে বাপরে বাপ, মাটির বুকে শুয়ে আছে মস্ত বড় সাপ। সাপটা কি মা পথ চলে না, যায় না তাহার দেশ, যায় না তাহার দেশ, এত বড় সাপটা যে মা হয় না তবু শেষ। সাপের গায়ে চলছে মাগো মস্ত এক গাড়ি, মস্ত এক গাড়ি। এখানে কিন্তু আপনি মাত্রা কমিয়ে ফেললেন। আমি আপনার প্রশংসা করলাম যে আপনি নির্ভুল ছড়া লিখেছেন, কিন্তু আপনার তৃতীয় স্তবকের দ্বিতীয় লাইনে মস্ত এক, এখানে একমাত্রা আপনার কম পড়ে গেছে। বলো তো মা সাপ মশাইয়ের লাগে না ভারী, লাগে না ভারী, এখানেও কমে গেছে। আপনি ৮-৬-৮-৬ স্বরবৃত্ত ছন্দে সর্বোৎকৃষ্ট মিল হলো, ধরনটা হলো এই পর্বের ভিতরে 4 মাত্রা থাকলে এটা সর্বোচ্চ সুন্দর, কিন্তু আপনি এখানে গতিটা কমিয়ে ফেলছেন। তৃতীয় স্তবকে এসে মা ডেকে কয় বুঝছি আমি, শুন রে ওরে খোকা, ওইটা হলো রেল লাইন, এই যে রেল লাইন, জানিস না বোকা। আপনি শেষের 2 স্তবকে এসে এলোমেলো করে ফেললেন কেন ভাইয়া? আপনি 4 মাত্রা করে পর্বটা ঠিক রাখেন এবং অসাধারণ সুন্দর একটি ছড়া হবে। আপনার ছড়াটি সুন্দর, কিন্তু শেষের 2 স্তবকে এসে আপনি গতি নষ্ট হয়ে গেছে। আপনি বিষয়টা নিয়ে কথা বলতে চাইলে আমার সাথে মেসেঞ্জারে কথা বলে নিতে পারেন। আপাতত এটা চলুক, আমরা পরবর্তী লেখায় যাই। পরবর্তী লেখাটা হলো মলয় বাগচির লেখা শিরোনাম খোকনের খুনসুটি। খোকন হাসে মায়ের কোলে, চাঁদের আলো ঝরে, দুচোখ ভরে দেখলে ওকে ফুলের সুবাস ভরে। ছটফটিয়ে খোকন সোনা হঠাৎ জামে থেমে, দৌড়ে গিয়ে পিছন ফিরে দেখবে চেয়ে থেমে। ঠোঁট ফুলিয়ে কান্না করে একটু বকা খেয়ে, আবার করে দুরন্তপনা, আবার করে দুরন্তপনা। একটু মানে কেমন কানে বেজে যাচ্ছে মনে হচ্ছে, কানটা আমার সমস্যা। খুনসুটি আর দুষ্টমিতে দিন খোকনের কাটে, দিনের শেষে ঘুমাইও যে শান্ত হয়ে খাটে। এটা নিয়ে কথা বলুক রাহুল ভাই। ধন্যবাদ মলয় বাগচি আপনাকে। আমি আসলে এই যে সাকিবের একটা কথা বলি। সাকিব, আপনি ভালো একটা বিষয় ধরেছেন, কারণ রেলগাড়িটা সাপ। হ্যাঁ, আমাদের ছড়াকাররা দড়িকে সাপ ভাবতেন, এভাবেও ছড়া আছে, দাদু ভাইয়ের একটা ছড়া আছে। তো আপনি এই যে ছড়ার একটা বাকভঙ্গি, মানে একটা উপস্থাপন শক্তি আপনার। ধন্যবাদ আপনাকে মলয় বাগচি। আপনি খুব লেখাপড়া করেন আমি জানি, আমার প্রতিটা বই আপনি কিনেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমার বিজ্ঞাপন দিচ্ছি না, আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি না। মলয় প্রচুর বই পড়ে, আমার চোখে দেখা সে অনেক বই সে কিনে নেয় এবং নিয়ে ছড়া কীভাবে উত্তীর্ণ করা যায় এবং ছড়াকে কীভাবে আরও শুদ্ধ করা যায়, আরও সুন্দর করা যায়, ছড়ার বাকভঙ্গিটা কীভাবে গ্রহণ করা যায় অথবা আয়ত্ত করা যায়, সেদিক দিয়ে সে অনেক চেষ্টা করে আর কি। হ্যাঁ, এখানে আপনার চমৎকার আপনার 4-4-এর খেলা খেলেছেন। 4-4 খেলা আসলে 4-4 একটু পাঞ্চে হয়ে গেছে, একটু অন্যভাবে দেখেন না। 4-4-4-4-2, 4-4-4-4-2, একটু খেলেন না এরকম করে। আমরা শুধু 4-4-2, 4-4-2 একটু পাঞ্চে হয়ে গেছে। আমার কাছে এটা সনাতন পদ্ধতি মনে হয়। একটু আলাদা করে আবার একটু খেলার চেষ্টা করেন। আর আপনার এখানে দুরন্তপনা একটা সমার্থক শব্দ নিয়ে আসেন। দুরন্তপনা অনেক সমার্থক শব্দ আছে, সেই সমার্থক শব্দ নিয়ে আসেন। এখানে রুদ্ধ আছে তো বেশি, সেহেতু আপনার ওখানে একটু ঘাপলা মনে হচ্ছে। আশা করি আপনার এই একটা অন্য একটা শব্দ নিয়ে এসে বা এই দুরন্তপনারই আর একটা সমার্থক শব্দ নিয়ে এসে একটু দ্রুত করবেন। ধন্যবাদ। আমাদের কিন্তু 1 ঘন্টা পেরিয়ে আরও 10 মিনিট হয়ে গেছে, তো আমাদের শেষ হওয়ার সময় এসেছে। আমরা এখন যে কবিতাটা পাঠ করব তার নাম, লেখকের নাম কাজী শেলি, লেখার শিরোনাম সুযোগ পেলে। ভাবছি যদি সুযোগ থাকে খুলব হাসপাতাল, ভুয়া রিপোর্টে রুগী নিয়ে পার করব দিন কাল। সাথে যদি নেতা থাকে নাইরে কোনো চিন্তা, ধরা ছোঁয়ার বাইরে থেকে নাচবো তাদের ধিনতা। আলোচনা করবেন রাহুল ভাই। তবে আমি একটা কথা বলি, ইতিপূর্বে আরেক আপুও দেখেছি নেতা নেত্রী নিয়ে লিখেছেন, এই আপু নেতা নেত্রী নিয়ে লিখেছেন। আসলে এই সমস্ত বিষয়কে নিয়ে শিল্পসম্মতভাবে একটু লিখুন, আর নচেত আমার কাছে এগুলো স্লোগান মনে হয়। সাম্প্রতিক বিষয়ে এগুলোকে রিপোর্ট মনে হয়। তো কবিতার ভিতরে মায়া, কবিতার ভিতরে চিত্রকল্প, ভিন্নতা, এগুলো আনলে এই কবিতাগুলো সফল হয়, চিরকাল বেঁচে থাকে। আলোচনা করছেন রাহুল ভাই। ধন্যবাদ কাজী সাহেবকে। কাজী শুনলেই নজরুলের কথা মনে পড়ে। নামের দিক দিয়ে যেহেতু আছে, সেহেতু প্রভাবটা থাকবে এই কবিতার। আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে আজকে আমি প্রথম পাচ্ছি। আপনি প্রথমত একটু পর্বটা মানে স্তবকটা একটু আলাদা করে দিবেন, 4 লাইন পর স্তবক দিবেন, কারণ আমি খুব আপনার মতো শক্তিশালী না, আমি খুব দুর্বল একজন কবি, দুর্বল একজন মানুষ আর কি। আমার বোধটা একটু দেরিতে আসে, তো সেহেতু
আপনার ভাবছি যদি পর্বগুলো ঠিক ছিল, কিন্তু পরে গিয়ে ভুয়া রিপোর্টের কাছে গিয়ে এই আপনার এখানে মানে পর্বটা ভুয়া হয়ে গেল। আশা করি এটা একটু খেয়াল করবেন যে কোন পর্বে কয়টা মাত্রা দিলে। আমরা কিন্তু শব্দগুণে বর্ণগুণে আমরা ছন্দ ধরি না। যদিও অক্ষরবৃত্ত অনেক সময় ধরা হয় বর্ণগুণে, কিন্তু না, আমরা স্বরবৃত্ত কিন্তু বর্ণনা আমরা কান দিয়ে ধরি। পর্ব ধরে তারপরে মাত্রাটা গুনি। আমরা প্রথমে পর্ব ধরতে হয়, কারণ স্বরবৃত্তের পর্বটা ছোট, তার থেকে বড় মাত্রা, তার থেকে বড় অক্ষর, এই 3 মাত্রার 3 রকম কিন্তু পর্ব, ছোট, তার থেকে বড়, তার থেকে বড়। তো সেহেতু পর্বটা আপনাকে ধরতে হবে, পর্বটা না ধরলে হবে না। অন্যদিন আলোচনা করবো পর্ব নিয়ে। আর আপনাকে বলবো যে আপনি একটু শব্দের উপস্থাপন একটু আলাদা করেন। সমসাময়িক কবিতা লেখেন, এটা সাময়িক কবিতা, সময়ের কবিতা, কিন্তু তারপরেও উপস্থাপনটা একটু অন্যরকম হওয়া দরকার আপনার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কথা দিচ্ছি সামনে একটি লাইভ রাহুল ভাইকে নিয়ে আমি করব। সেই লাইভটা থাকবে হলো ছন্দ মাত্রা এই অলংকার, সংক্ষিপ্তভাবে মানে একেবারে সহজভাবে, যে বিষয়টি আপনি জেনে দ্রুত লেখা শুরু করতে পারেন। কারণ আমরা অনেকেই ভালো লিখি, ভালো লেখা এক বিষয়, নির্ভুল লেখাও কিন্তু আরেক বিষয়। আবার ভালো লেখা, নির্ভুল লেখা, আবার দেখা যাবে মহাকালে উত্তীর্ণ হয়ে যাবে এরকম একটা লেখা। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাত্রা, পর্ব, এই জিনিসটা জানাটা খুব বেশি জরুরি। আমরা এখন আজকের শেষ কবিতাই মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা যেই জায়গাটায় পোস্ট দিয়েছিলাম সেই পোস্টে সর্বশেষ যে কবিতাটা জমা হয়েছে তার নাম হলো এমজি মহসিন, কবিতার শিরোনাম দুটুকরো শ্লেষ। আর এখানে ভিতরে আবার কিছু ব্রেকেট দেখা যাচ্ছে, যেমন লাভা, উঠোনের চুলোয় লজ্জার আগুনে রান্না হচ্ছে ক্ষুধা, নিঃশ্বাসের মতো আগুনের আঁচ লাগছে গায়ে এসে, এসো সবাই বটপাতায় আসন পেতে খেতে বসি, যে যার মতো অশ্রুজল গ্লাসে ঢেলে নিয়ে। অসাধারণ চিত্রকল্প কবিতায় আমার প্রিয় একজন কবি মহসিন আলী, ওনার এমজি মহসিন নামটা আমার কাছে সবসময় খটমটে লাগে, কারণ আমার কাছে মনে হয় কোনো লেখকের নামের আগে এমজি, এমডি, একেএম এরকম আসলে থাকা ঠিক না। কারণ আধুনিক বাংলা সাহিত্যে কোনো লেখকের নাম আসলে আমরা এমন দেখিনি। আমরা কেউ কি হতে পারবো এটা আমরা জানি না, কিন্তু আমরা অন্তত সিনিয়র লেখকদের থেকে নামটা শিখব, তাদের লেখা। আপনার এত অসাধারণ একটা লেখা, কিন্তু এমজি মহসিন এমজি এরকম নামের ভাঙতি শব্দের ব্যবহার করে নাম রাখলে আধুনিক বাংলা সাহিত্যে এরকম সফল লেখক খুব কমই দেখা যায়। তো সুতরাং আমি বলবো আপনার নামটাকে একটু মানে স্মার্ট করেন। আমার কাছে মনে হয়, ভাইয়া রাগ করবেন না, আমার কাছে এটা মনে হচ্ছিল, কারণ আপনার নামটাকে সুন্দর করা উচিত। মহসিন নামটা ঠিক থাকুক, আগে পরে একটা কিছু যোগ করে, কারণ এমজি মহসিন দিয়ে এইভাবে নামটা করলে আমার কাছে আছে তো জিএম এগুলো, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা মানে অন্যের নাম নেই, সফল লেখকের কথা বলছি। নাম হতে পারে আব্দুল কুদ্দুস, এই টাইপের অনেক কিছু হতে পারে, কিন্তু একজন সফল লেখকের নাম একটু স্মার্ট হওয়া উচিত। তো রাফুল ভাই আলোচনায় করেন। এটা শেষ আলোচনা এবং ধন্যবাদ এমজি ম্যানেজিং ডিরেক্টর, মনে হয় এমজি মহসিন ভাই, আপনাকে এই 2 টুকরা আমি কানে শুনলাম, মইন ওয়াও করলো আর কি। এই চিত্রকল্প দিয়ে উনি দেখলেন আসলে কবিতার মধ্যে সপ্ত কবিতা থাকে না, যেমন উঠোনের চুলোয়, আচ্ছা উঠোন আছে, চুলো আছে, ঠিক আছে, লজ্জার আগুনের, এখানে আগুনটাকে যে লজ্জা নিয়ে আসেন। আমি সাধারণত এই কথাই বলি যে কবিতায় ব্যক্তি আর বস্তু এই দুইটার খেলা, মানে বস্তু বাচককে কি করে ব্যক্তি বাচকে রূপান্তরিত করবেন, এখানে এই খেলাটা কার, মানে লজ্জার যে মানে চুলোর যে লজ্জা আছে, তাই তো, আগুনের যে লজ্জা আছে, তো এই আগুনের লজ্জা থাকে কিভাবে, তার মানে এই রূপক কথা, এটা এই কবিতার মূল কথা। রূপক না থাকলে, আড়াল না থাকলে কবিতার ভাব বা কবিতা নিয়ে অত চিন্তা বা চেতনা আসে না। যত রূপকতা থাকবে কবিতা কালে কালে তত আমাদের কাছে দৌড়াবে, এক একজনের কাছে এক একভাবে খোলসা হবে। ধন্যবাদ আপনাকে আপনার কবিতা দেওয়ার জন্যে। হ্যাঁ, আমরা মানে ধন্যবাদ আজকে যারা লাইভে আমাদের সাথে অংশ নিয়েছেন, যারা কবিতা দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা খুব অবাক হয়েছি, এত মানুষ আমাদের লাইভটি দেখেছে। 531 জন ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, এবং যারা দেখেছেন সবার প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। আজকে শেষ করছি আমাদের পর্ব 4। ইনশাল্লাহ বেঁচে থাকলে ঈদের পর আবার আসবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।